আমি তো রাস্তার কুকুর, আমার কাছে কেন মাপ চাইছো? আমার কোনো যোগ্যতাই নেই তোমাকে মাফ করার। আর রাস্তার কুকুররা কাউকে মাফ করতে জানে না। আর তোকে আমি কোনোদিন মাফ করব না। তোর সাথে কথা বলতেও আমার ঘৃণা হচ্ছে, শুধু তোর জন্য। তোকে আমি ভালোবাসি বলে তোকে ছেড়ে থাকতে পারবো না বলে মা বাবাকে রেখে আমি আলাদা থেকেছি। আমি কোনোদিনও নিজের খাবার বেড়ে খাইনি, আর তোর জন্য অন্যের খাবার পরিষ্কার করেছি, শুধু তুই যেন সুখে থাকিস। কিন্তু তুই আমার ভালোবাসা বুঝলি না, সেই টাকাকেই ভালোবাসলি। তোকে আমি কোনোদিনও মাফ করব না। তুই এখনই চলে যাবে এ বাড়ি থেকে। আর এই দেখ, রিমি যে আমাকে সে ছোট্টবেলা থেকে ভালোবাসে, পাগলের মতোই ভালোবাসে, কিন্তু আমি তার দিকে কোনোদিন ফিরেও তাকাইনি, কারণ আমি তোকে ভালোবাসতাম। তোর মতো প্রতারককে ভালোবেসেছিলাম, তাই তোর মতো লোভীর প্রেমে অন্ধ হয়েছিলাম। আমি আর রিমি বিয়ে করেছি 2 মাস হলো। আমাদের মাঝে আসার চেষ্টা করিস না, না হলে ভুলে যাবো তুই একটা মেয়ে। আমি এখন রিমিকে অনেক ভালোবাসি, তোর মতো সে লোভী নয়, বুঝলি? এখন বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মেহেদি, আমাকে একবার মাফ করে দাও। তুমি যা বলবে আমি তাই শুনবো। প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি চলে যাওয়ার পর আবার অনেক কষ্ট হয়েছে তোমাকে ছেড়ে। তুই আমাকে তাড়িয়ে দেওয়ার পর আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে ছিল না। যাকে আমি এতটা ভালোবাসলাম সে কিছু টাকার জন্য আমাকে রাস্তার কুকুরের মতো তাড়িয়ে দিল। সেদিন আসার সময় আমার অ্যাক্সিডেন্ট হয়, তারপর আমি 4 মাস কমাইছিলাম। একদিনও কি খোঁজ নিয়েছিস বেঁচে আছি নাকি মরে গেছি? এই রিমি 4 মাস কোনো স্বার্থ ছাড়াই আমাকে সেবা করেছে ভালোবেসে। তোকে আমি কোনোদিনও মাফ করব না। তুই যদি আর 1 মিনিট এখানে থাকিস। মনে হয় কেউ আমার নাম ধরে কান্না করছে আর ভালোবাসি ভালোবাসি বলছে। আমি আস্তে আস্তে চোখ দুটো খুললাম, দেখি কেউ একজন মাথা নিচু করে আমার হাত ধরে আমার হাতের উপর মাথা রেখে কান্না করছে। আমার হাতটা একটু নাড়ানোর চেষ্টা করলাম। আমার হাত নাড়ানো দেখে সে মাথা তুলে আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি তো মেয়েটিকে দেখে বিশাল বড় শক খেলাম। ও এখানে কি করছে? কেমনভাবে জানলো যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে? আমার সামনে রিমি, মানে আমার ফুফাতো বোন বসে আছে, যে নিজের থেকে আমাকে বেশি ভালোবাসে। রিমির চেহারা আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, শরীর অনেক ভেঙে পড়েছে, একদম শুকিয়েও গেছে। রিমি আমার চোখ মেলানো দেখে দৌড়ে গিয়ে ডাক্তার ডাক্তার বলে চিৎকার দিতে লাগলো। কিছুক্ষণ পর রিমি আরেকটা ডাক্তার কেবিনে আসলো। তারপর ডাক্তার আমাকে চেক আপ করে বলল আমি এখন সম্পূর্ণ বিপদমুক্ত, আমাকে চাইলে সে বাড়িতে নিয়ে যেতে পারে। এই বলে ডাক্তার চলে গেল। আর রিমি আমার কাছে এসে মাথার পাশে বসলো আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি কতদিন কমাইছিলাম? 4 মাস তুমি এইভাবে বিছানায় ছিলে? আমাদের আনোয়ার চাচা বলল তুমি তার গাড়ির সামনে চলে এসেছিলে, তারপর তোমাকে চিনে ফেলে আর তোমাকে এখানে নিয়ে আসে। রিমির কথা শুনে বেশ খারাপই লাগলো। 4টা মাস আমি কমাইছিলাম, আর যা কিছু হলো সবের জন্য মিমি দায়ী। মিমকে আমি কোনোদিনও ক্ষমা করব না, বিশ্বাসঘাতক একটা মেয়ে। মিমের কথা ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তখন রিমি আমার চোখের পানি মুছে দিল। মিম কোথায় আছে বল, আমি তাকে খবর দিচ্ছি। এই 4 মাস মিমকে অনেক খুঁজেছি আমরা, কিন্তু পাইনি। জানি না মেয়েটা তোমাকে না পেয়ে কিভাবে আছে, কেমন আছে। রিমির কথা শুনে আমার মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল, আবার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। এই 4 মাসে মিম একবার আমার খোঁজ নেয়নি। না, তার কোনো খোঁজ পাইনি আমরা। এবার বল মিম কোথায় আছে, আমি তাকে খবর পাঠাচ্ছি। অজান্তে আমার মুখ দিয়ে হাসি বের হলো। আমি রিমির হাত দুটো শক্ত করে হাউমাউ করে কান্না শুরু করে দিলাম। রিমি আমার কান্না দেখে থতমত খেয়ে গেল। রিমি আমার সামনে এসে বলল, কি হয়েছে মিমাপুর, বল আমায়। কিছু খারাপ হয়েছে তার সাথে? আমি এবার কান্না থামে রিমিকে সব ঘটনা বলতে লাগলাম। কি হয়েছিল আমার সাথে, এতদিন যা ঘটে এসেছিল, গত 4 মাসের ঘটনা। তো চলুন আপনাদেরকেও শুনিয়ে নিয়ে আসি সেই ঘটনা। ফ্ল্যাশব্যাক। আমি বিয়ে করে আমাদের বাসার দরজার সামনে দাঁড়িয়ে আছি। বলতে পারেন পালিয়ে বিয়ে করেছি। আর যাকে বিয়ে করেছি তার নাম হলো মিম। আমরা দুজন দুজনকে প্রচণ্ড রকমের ভালোবাসি, তাই দুজনে কাজে অফিসে গিয়ে বিয়ে করেছি। মিমের বাসা থেকে বিয়ের জন্য প্রচুর চাপ দিচ্ছে, আর পরিস্থিতি অনেক খারাপ, তাই আমরা এই পথটাই বেছে নিয়েছি। এখন প্রবলেম হলো, বাবা তার মান সম্মান টিকিয়ে রাখতে আমাকে বাড়ি ছাড়া করে দেবে তা 2বারও ভাববে না। বাসার কলিং বেল বাজানোর সাহস হচ্ছে না, কারণ বাবাকে প্রচুর ভয় পাই আমি। তিনি যদি একবার না বলেন তাহলে তাকে দিয়ে হ্যাঁ বলানোটা খুবই কঠিন। মনে একরাশ সাহস নিয়ে কলিং বেলে চাপ দিলাম। মিমও ভয় পেয়ে আছে, আর আমার শার্টের একটা অংশ শক্ত করে ধরে আছে। কিছুক্ষণ পর আমার ছোট ভাই দরজা খুলে দিল, আর বাইরে আমাকে আর মিমকে দেখে বেশ অবাক হলো। ভাইয়া, আয় ভেতরে আয়। আর এই আপুটা কে? একে তো কোনোদিন তোর সাথে দেখিনি। খুব সুন্দর দেখতে কিন্তু ভাইয়া। এমন একটা ভাবি এনে দিতে পারিস না? ও তোর ভাবি হয়। এখন বল, বাবা কি বাসায় আছে নাকি বাইরে গেছে? কি?
সত্যি? ভাইয়া, তুই বিয়ে করেছিস? আহা, কি সুন্দর ভাবে আমার। আর ভাইয়া, বাবা কিন্তু বাসায় আছে, যা করবি সাবধানে করবি। আগে ছোট করে পরিচয়টা দিয়ে নিই। আমি মেহেদি হাসান। 2 ভাই আমরা। আমি অনার্স 2য় বর্ষে পড়ি, বাসা যশোরে। আর বাবা আমাদের নিজস্ব বিজনেস আছে, সেটা দেখাশোনা করে। বলতে পারেন আমাদের এলাকার 10 জন ধনের মধ্যে আমরা তাদের মধ্যে একজন। অতবার মিমের ব্যাগটা হাতে নিয়ে আমি বাসার ভেতরে ঢুকলাম, আর মিম আমার পিছনে পিছনে আসছে। ভিতরে গিয়ে দেখি বাবা সোফার উপর বসে পত্রিকা পড়ছে। বাবা, আপনার সাথে কিছু কথা বলার ছিল। বাবা আমার কথা শুনে পত্রিকা টেবিলে রেখে দিল, আর সামনে মানে আমাদের দিকে তাকালো। বাবা, আমি আপনাদের না জানি একটা বড় অন্যায় করেছি। বাবা, কাজটা এমনভাবে করব আমি কোনোদিনও ভাবিনি। পরিস্থিতির শিকার হয়ে এই কাজটা করতে বাধ্য হয়েছি। আগে বল, তোমার পেছনে ওই মেয়েটা কে? বাবা, ওর নাম মিম। আর আজ সকালে আমরা দুজনে বিয়ে করেছি কাজী অফিস থেকে। বাবা কিছু না বলে সাথে সাথে বসা থেকে উঠে দাঁড়ালো। আর আমার অবস্থা তো শেষ, মুখ দিয়ে কোনো কথাই বেরোচ্ছে না। মনে হচ্ছে কেউ গলা টিপে ধরেছে। কি বললি? আবার বল। বাবার চিৎকার শুনে মা কিচেন থেকে দৌড়ে বাইরে আসলো। বাবা, আমরা দুজন দুজনকে প্রচণ্ড ভালোবাসি, আর মেমের বাসা থেকে বিয়ে ঠিক করে ফেলেছে। তাই কোনো উপায় না পেয়ে আমরা বিয়ে করে ফেলেছি। তুই ভালো করে জানিস, আমার সম্মানের কেউ যদি এক ফোঁটা নষ্ট করতে আসে, আমি বেঁচে থাকা হারাম করে দিই। আর তুই সেই সম্মানের সিটেপোটা সব শেষ করে দিয়েছিস। বাবা, আমি মানছি আমি অনেক বড় ভুল করেছি, যা কোনোদিন ক্ষমার অযোগ্য। বাবা, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন তোমার কথার অমান্য হব না। কে তোর বাবা? আর তুই কিসের জন্য ক্ষমা চাচ্ছিস? তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। তুই আমার সম্মানের দিকে হাত বাড়িয়েছিস। তুই ভালো করে জানিস আমার সম্মানের দিকে কেউ হাত দিলে তার কি অবস্থা করি আমি। তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। তুই এক্ষুনি বের হয়ে যাবি এই বাসার থেকে। তোর কোনো অস্তিত্ব রাখবো না এই বাড়িতে। মা, তুমি একটু বাবাকে বোঝাও। তোমরা আমাকে তাড়িয়ে দিলে আমি কোথায় যাব? তোমরা ছাড়া কে আছে আমার? সন্তান তো ভুল করতে পারে। মা, তুমি একটু বাবাকে বোঝাও যেন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে না দেয়। মায়ের পা ধরে জোরে কান্না করে করে বললাম। তুমি আগে একটু শান্ত হও। কোনো কথা বলবে না। তুমি আমার সম্পর্কে খুব ভালোভাবেই জানো। চুপ করে দাঁড়িয়ে থাকবে, কোনো কথা বলবে না। বাবা, আপনি তাড়িয়ে দিলে যাব কোথায় আমরা? প্লিজ বাবা, আপনার পায়ে পড়ি, আমাকে তাড়িয়ে দেবেন না। তুই এই বাড়িতে থাকতে পারবি, সম্পত্তি সব ভাগ পাবি, কিন্তু তোর বউ এই বাড়িতে থাকতে পারবে না। যদি থাকতে চাস তাহলে একা থাকবি, যদি না থাকতে চাস তাহলে দুজনে এখনই বাসা থেকে বের হয়ে যা। আমি বাবার কথাগুলো শুনে মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। বাবার পা ছেড়ে দিয়ে দূরে সরে আসলাম। বাবা, আমি আপনার ছেলে হলে মেয়ে বাড়ির বউ, যা 1 ঘন্টা আগেও কোনো এক বাড়ির মেয়ে ছিল, এখন সে বাড়ির বউ। তাকে ছেড়ে কিভাবে থাকবো বলেন? তুই যদি ওই মেয়েকে ছেড়ে থাকতে না চাস তাহলে বেরিয়ে যা আমার বাসা থেকে। তোর মতো কুলাঙ্গার ছেলে থাকার থেকে না থাকা আরও ভালো। তুই এখন মরে গেলে আমার কিছু যায় আসবে না। দূর হয়ে যা আমার সামনে থেকে। যদি না যাস তাহলে আমি বেরিয়ে যাচ্ছি। তুই আর তোর বউকে নিয়ে এই বাড়িতে থাক। না বাবা, আপনার কোথাও যাওয়া লাগবে না। আমি চলে যাচ্ছি এ বাসা থেকে। কারণ আমি এখন যদি মরেও যাই তাহলে আপনার কিচ্ছু যায় আসবে না। আরেকটা অপদার্থ কুলাঙ্গার ছেলের জন্য আপনার মান সম্মান হারাতে দেব না। চলে যাচ্ছি বাবা, আর আসবো না এ বাড়িতে। কোনোদিন এই কুলাঙ্গার ছেলের মুখ আপনাকে দেখতে হবে না। আমি মিমকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি বাঁচব না। তাই তাকে ছেড়ে আমি কোথাও যাব না। আর আমি মরে গেলেও এ বাড়ির কারো কোনো যায় আসে না। তাই আমি চলে যাচ্ছি নতুন কোনো জায়গায়, নতুন জায়গায় গিয়ে নতুন করে বাঁচার জন্য। তুই যাস না বাবা, আমি তোর বাবাকে বুঝিয়ে বলছি। তোর বাবার রাগ কমে গেলে সব ঠিক হয়ে যাবে বাবা। তার আর দরকার নেই মা। আমার থেকে তার সম্মান বেশি বড়। কারণ তার সম্মানের জন্য নিজের ছেলেকে মরে যেতে বলে। সেখানে কিভাবে থাকবো বলো? আমাদের জন্য দোয়া করো মা, যেন আমরা সুখে শান্তিতে সংসার করতে পারি। আর সেই সংসারের সম্মান শব্দটা যেন না আসে। এই ছোট, এদিকে শোন, মা বাবাকে দেখে রাখিস। আর হ্যাঁ, কোনোদিন কোনো মেয়ের সাথে রিলেশন করবি না। বাবা যেখানে বিয়ে দেবে সেখানেই বিয়ে করিস। যদি কখনো বেঁচে থাকি তাহলে দেখা হবে। ভালো থাকিস। আমার চোখ দুটো মুছে যে পেছনে ঘুরে দেখি রিমি দাঁড়িয়ে আছে। রিমি আমার ফুফাতো বোন, আমাদের বাসায় থাকে আর পড়াশোনাই করে। আমাকে অনেক ভালোবাসে, নিজের থেকেও হয়তো বেশি ভালোবাসে। কিন্তু আমি তাকে কোনোদিন বোন ছাড়া কিছুই ভাবিনি। রিমি দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। রিমি হয়তো কোনোদিন ভাবতে পারিনি আমি এমন একটা কাজ করব। রিমি সমানে কেঁদেই চলেছে। যাকে নিজের জীবনে থেকে বেশি ভালোবাসে সে এখন সে অন্যের স্বামী। কোনো মেয়েই মেনে নেবে না এটা।
রিমি আমার কাছে এসে আমার হাত দুটো ধরে টানতে টানতে মিমের কাছে নিয়ে গেল। খুব ভালোবাসতাম পাগলটাকে, হয়তো নিজের জীবনের থেকেও বেশি। কিন্তু ভালোবাসা যে জোর করে হয় না তা আজ বুঝলাম। ভাবি, আমার পাগলটাকে আপনার কাছে দিলাম, কোনো দিন কষ্ট দিবেন না মেহেদিকে। পারলে বুকে আগলিয়ে রাখবেন, একটু অগোছালো একটু গুছিয়ে নেবেন। তাই বলে রিমি কান্না করতে করতে উপরে নিজের রুমে চলে গেল। আর আমি এক হাতে মিমের ব্যাগ আর অন্য হাতে মিমের হাত ধরে বেরিয়ে চলে আসলাম। চলে যাওয়ার আগে বাসাটা একবার দেখে নিলাম। আর হয়তো কোনো দিন আসা হবে না। রিমির জন্য খুব খারাপ লাগছে। মেয়েটা আমাকে পাগলের মতো শুধু ভালোই বেসে গেছে। যখন যা লাগবে যাওয়ার আগেই পাগলিটা যেন কীভাবে বুঝে যেত, কিন্তু তার প্রতি আমার কোনো ফিলিংসই ছিল না। দুজন হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে চলে আসলাম আর 2টা টিকিট কাটলাম যশোর টু চাঁদপুর। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। আমি আর মিম বাসে উঠে পড়লাম। মিম আমার এক হাত জড়িয়ে ধরে আমার কাঁধে মাথা রেখে বসে আছে। আমার কান্নায় মিমও কান্না করা শুরু করে দিয়েছিল। আমি মিমকে কোনোভাবে সান্ত্বনা দিলাম যে সব কিছু ঠিক হয়ে যাবে। চাঁদপুর নেমে আগে কোনো বাসা ভাড়া করতে হবে, তারপর একটা কাজ খুঁজতে হবে। আমরা পরের দিন সকালে চাঁদপুর শহরে নামলাম। কিছুই চিনি না আমরা কোথায় যাব, কিছুই বুঝে উঠতে পারছি না। তারপর আমরা একটা হোটেলে গিয়ে কিছু খেয়ে নিলাম। খাবারে বিল দেওয়ার সময় হোটেলের ম্যানেজারকে বললাম, ভাইয়া এখানে রুম ভাড়া পাওয়া যাবে? হোটেলের ম্যানেজার আমার সেমিয়ার মনে হলো, তাই জিজ্ঞাসা করলাম। হোটেল ম্যানেজার কিছুক্ষণ ভেবেই বলল, বাড়ি থেকে পালিয়ে এসেছেন ঠিক তো? ভাইয়া আপনি কি করে বুঝলেন? বুঝি, একটু বুঝতে হয়। যদি কোনো সমস্যা না হয় তাহলে আমি যেখানে থাকি তার 2য় তলা ভাড়া দেওয়া হবে, আপনারা চাইলে থাকতে পারেন। আমি তাকে বুকে জড়িয়ে নিলাম। ভাই আপনার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলব না। আমরা থাকতে রাজি ভাই। তারপর বাসায় আসলাম আর পরিচিত হয়ে নিলাম। তার নাম রাজু। আর আমরা তুই করেই কথা বলবো বলে ঠিক করলাম। তারপর আমি আর মিম বাসাটা পরিষ্কার করে গুছিয়ে বিছানে একটু রেস্ট নেওয়ার জন্য শুয়ে পড়লাম। আর মিম এসে আমার শরীরের উপরে শুয়ে পড়লো। আমি মিমকে জড়িয়ে ধরলাম। মিম আমার থেকেও বেশি শক্ত করে বুকে জড়িয়ে মাথা রাখলো। খুব ভয় পেয়েছিলে তাই না? খুব। কিন্তু জানো, আমার বিশ্বাস ছিল তুমি আমাকে ছেড়ে কোথাও যাবা না। তোমাকে যে অনেক ভালোবাসি, কিভাবে তোমাকে ছাড়া আলাদা থাকবো বলো? আর এই বিশ্বাসটা যেন সারা জীবনই থাকে। তারপর আমরা একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে নিলাম। শরীর অনেক দুর্বল, জার্নি করা হয়েছে তো তাই। সন্ধ্যার আগেই ঘুম ভেঙে গেল। চোখ মেলে তাকিয়ে দেখি মিম আমার বুকে বাচ্চাদের মতো জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি মিমের মাথায় একটু হাত বুলিয়ে দিলাম। তারপর কপালে একটা ভালোবাসার পর শিখে দিলাম। আমার ছোঁয়া পেয়ে মিম জেগে গেল। তারপর মিম আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। উঠবে না? সন্ধ্যা হয়ে গেছে তো, খুব ক্ষুধা লেগেছে তো, কিছু খেতে হবে তো। তারপর আমি আর মিম ফ্রেশ হয়ে বাইরে চলে আসলাম রাতের খাবার খেতে। খাবার খেয়ে বাসায় চলে আসলাম। আমি বিছানায় শুয়ে পড়লাম। মিম আমার শরীরের উপর শুয়ে পড়ল আর কপালে, গলায়, নাকে, চোখে চুমু দিতে লাগলো। কী করছো? আমার কিন্তু কেমন লাগছে। তুমি উপর থেকে নামো। উফ, পারবো না। আমার পাগল বরটার সাথে আমি যা খুশি তাই করবো, তাতে তোমার কি? শুনি। তাহা তোমার বরটাকে শুনি। কেন? এখন আমি যার সাথে দুষ্টুমি করছি সে? তাই বলে মিম আবার পাগলের মতো কিস করতে লাগলো। আমিও নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। মিমের সাথে আমিও তাল মিলালাম। দুজনে হারিয়ে গেলাম এক অজানা অনুভূতিতে, যেখানে স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কে সারা জীবন বাধা থাকে। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি মিমের ঘাড়ে মাথা দিয়ে মিমকে জড়িয়ে ধরে শুয়ে আছি। আমি মিমকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরলাম। মিম জেগে গেল আমার নড়াচড়া দেখে। তখন মিম তার বুকের সাথে আমাকে জড়িয়ে ধরলো। মিম চলো, ফ্রেশ হয়ে কিছু নাস্তা করে আমাকে একটা কাজ জোগাড় করতে হবে, না হলে যা আছে তাতে আমাদের 1 মাস চলবে। আর আমাদের ভবিষ্যতের দিকে তো খেয়াল রাখতে হবে। আজ না গেলে হয় না? এখানে আমি কাউকে ঠিক মতো চিনি না, আমি একা থাকতে পারবো না। কিছু হবে না পাগলি, সব ঠিক হয়ে যাবে। যেখানে হাজার হাজার মানুষ আমাদের ফ্যাক্টরিতে কাজ করে, সেখানে আমি একটা কাজ খুঁজে বেড়াচ্ছি। বাবা তার সম্মানটা আগে দেখলো। আমি যে তার নিজের সন্তান, সেই দিকতে একটুও খেয়াল নেই। আমিও যাব না ওই বাড়িতে। যেখানে আমি মরে গেলেও তাদের কোনো কিছু যায় আসে না, সেখানে আমি কোনোদিনও যাব না। আসার সময় আমার সিমটা ভেঙে ফেলেছি, যেন কেউ যোগাযোগ না করতে পারে। হাঁটতে হাঁটতে রাজু রেস্টুরেন্টে চলে আসলাম। তাকে একটা কাজ জোগাড় করে দিতে বললাম। সে বলল কাল আমাকে জানাবে। তারপর আমি বাসায় চলে আসলাম। এসে দেখি মিম হাঁটু ভাঁজ করে কান্না করছে। আমি যাওয়া মাত্র আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দিল। কি হয়েছে? কান্না করছো কেন? এত দেরি হলো কেন? জানো আমি কত ভয় পেয়েছিলাম। তোমার জন্য আমাদের বিশাল সম্পত্তি রেখে চলে আসছি, আর আমি তোমাকে রেখে চলে যাব? ভাবলে কেমন করে তুমি? তোমাকে ছেড়ে থাকতে পারবো না বলেই সব কিছু ছেড়ে চলে আসলাম। আর আমার উপর এইটুকু বিশ্বাস নেই?
আমি কিছু জানি না, তুমি যেখানে যাবে আমি সেখানে যাব। পরের দিন রাজু বলল একটা রেস্টুরেন্টে কাজ জোগাড় করেছে, কাল থেকে কাজে যেতে হবে। সকাল থেকে রাত পর্যন্ত। মিম এটা শুনে প্রথমে মানা করলেও আমি তাকে বুঝিয়ে দিয়েছি। পরের দিন থেকে কাজ করতে শুরু করলাম। প্রতিদিন সকালে যায় আর রাতে ফেরত আসি। এভাবেই 2 মাস কেটে গেল। যা বেতন পাই, ঘর ভাড়া, কাপড় চোপড়, রান্না, তা মেটাতে অনেক কষ্ট হয়ে যায়। তবুও আমাদের সংসারে ভালোবাসার অভাব নেই। একদিন রাতে মিম আমার বুকের উপরে মাথা দিয়ে বলছে, তুমি সারাদিন কাজে থাকো, আমি একা রুমে থাকি, খুব বোরিং লাগে। তাই বলেছিলাম কি, পাশের বাসার ভাবে একটা কাজের কথা বলেছিল। তুমি যদি রাজি থাকো তাহলে কাজটা আমি করতে পারি, আর আমাদের সংসারে কিছু টাকা আসবে। আমি না করার সাথে সাথেই মিম রেগে গেল। তাই আমিও মিমকে অনুমতি দিয়ে দিলাম, কিন্তু একটা শর্তে, প্রতিদিন রাতে আমার বুকে মাথা রেখে ঘুমোতে হবে। মিম খুশিতে আমাকে জড়িয়ে তুলল। তারপর প্রতিদিন মিম আর আমি একসাথে কাজ করতেই বের হই। আর মিম প্রতিদিন আগে বাসায় আসে, তারপর আমি বাসায় আসি। খুব সুখে শান্তিতেই দিন কাটছিল আমাদের। কিন্তু এই সুখ আর বেশি দিন আমাদের কপালে সইল না। এই মিম প্রতিদিন আমার পরে বাসায় আসে, আমার সাথে কেমন যেন একটা ব্যবহার করে। রাতে জড়িয়ে ধরতে গেলে বিরক্তি ভাব নিয়ে দূরে সরে যায়। মিমের এতটা চেঞ্জ আমাকে ভিতরে ভিতরে শেষ করে দিচ্ছে। আজকে মিম দেরি করে বাসায় এসেছে। আমি মিমকে জিজ্ঞাসা করলাম, কী ব্যাপার, তুমি প্রতিদিন এভাবে দেরি করে কেন আসো? আগে তো ঠিক সময় চলে আসতে। কত কাজ করতে হয় তুমি জানো? কত কাগজপাতি কাজ তুমি জানো? তোমার মতো তো আর আমি মানুষের খাবার দিয়ে বেড়াই না যে তাড়াতাড়ি হয়ে যাবে। যত সব, প্রতিদিন এক কথা আমার ভালো লাগে না। তাই বলে মিম রাগে ফুসতে ফুসতে ফ্রেশ হতে চলে গেল। আমি মিমের ব্যবহার দেখে বেশ অবাকই হয়েছি। এতদিন এই কাজ করে আমি মিমের সব রকম চাহিদা পূরণ করেছি, আর আজ মিম আমাকে এইভাবে বলতে পারলো। মিমের কথা শুনে ভীষণ কষ্ট লাগলো। তাই আমি আর না খেয়ে শুয়ে পড়লাম। মিম ফ্রেশ হয়ে এসে কিচেনে চলে গেল আর নিজের মতো খেয়ে চলে আসলো। মিম জানে আমি খাইনি, তবুও সে আমাকে একবারও বলল না খাবার কথা। মিম খাবার খেয়ে আমার পাশেই শুয়ে পড়লো। কী ব্যাপার, আমাকে ডাকলে না কেন? আমিও তো না খেয়ে আছি। তুমি কি কোনো বাচ্চা আছো নাকি যে তোমাকে হাতে করে খাইয়ে দিতে হবে? নিজে পারলে খেয়ে নিবে, না পারলে খাওয়ার দরকার নেই। যত সব গা চালানোর কথা শুনতে আর ভালো লাগে না। মিমের কথা শুনে মনে হলো আমার বুকের ভিতরে কেউ 1000টা হাতুড়ি দিয়ে বাড়ি মারছে। যে মিম আমাকে ছাড়া কোনোদিন খায়নি, সে মিম আমাকে না খেতে দিয়ে নিজে খেয়ে নিল। আমি বুঝতে পারছি মিম এখন আমার প্রতি অনেক বিরক্তি ফিল করে। তার কারণ আমি বুঝতে পারছি না। তাই বলে মিম অন্য পাশে ঘুরে শুয়ে পড়ল। কী হলো মিম, আমাদের কী শর্ত ছিল যে দিন শেষে রাতে আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে? তো এখন অন্য পাশে কেন ঘুমালে? ওই গা জ্বালানোর ভালোবাসা আমাকে দেখাবে না। সারাদিন কাজ করে শরীর দুর্বল হয়ে আছে, এখন ঘুমাতে দাও। যত সব। সারাদিন তো কাজ আমিও করছি, কই আমার শরীর তো দুর্বল লাগছে না। তোমার ওই কাজ কোনো কাজ হলো? যত সব ফকিনের কাজ, মানুষের খাওয়া দাওয়া পরিষ্কার করা। ছি ছি, ওয়াথু, কেমন শুতে ঘৃণা হচ্ছে। মিমের কথা শুনে আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে। যে মিমকে সুখে রাখার জন্য আমি সারাদিন কাজ করি, আর সে আমাকে এভাবে বলতে পারলো। বুকের ভিতর ভীষণ কষ্ট হতে লাগলো। চোখ দিয়ে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়লো। আজ ভীষণ কান্না করতে ইচ্ছে করছে, কিন্তু ছেলেদের কান্না মানায় না। তারপর আমি অন্য পাশে ফিরে শুয়ে পড়লাম। সকালে উঠে দেখি মিম বিছানায় নেই, হয়তো ফ্রেশ হতে গেছে। কিন্তু না, মিম তার কাজে চলে গেছে। আমাকে না ডেকে তার কাজে চলে গেল। এটা আমি কোনোদিনও মিমের কাছ থেকে আশা করিনি। তারপর ফ্রেশ হয়ে কিচেনে গিয়ে দেখি নাস্তা তৈরি করা নেই। তাহলে কি মিম সকালে নিজেরটা তৈরি করে খেয়ে চলে গেছে? মিমের কথা ভাবতে আবার বুকের ভিতরে মোচড় দিয়ে উঠলো। না চাইতে চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো। তারপর আমি আর কিছু না খেয়ে চলে আসলাম কাজে। সারাদিন কাজে মনোযোগ দিতে পারিনি। সবসময় মিমের অবহেলা আমাকে মনে করিয়ে দিয়েছে। বিকেলে একটু কাজ কম, তাই পাশের দোকানে একটা সিগারেট খেতে বসলাম। তখন যা দেখলাম তা আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি। দেখি মিম আর একটা ছেলে রিকশায় করে কোথায় যেন যাচ্ছে। মিম ছেলেটার কাঁধে মাথা রেখেছে আর ছেলেটার হাত জড়িয়ে ধরে আছে। এই দৃশ্য দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। বুকের ভিতর চিনচিন ব্যথা অনুভব করলাম। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। কেন এমন করলো মিম? তার জন্য তো আমি আমার সব ছেড়ে চলে আসলাম, আর সেই মিম আমার সাথে এমন প্রতারণা করলো। মিমকে তো আমি পাগলের মতোই ভালোবাসতাম, এখনও বাসি। আমি আর আমার ভালোবাসা নাকি তার কাছে অমূল্য। মিম আমার সাথে এমন প্রতারণা করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। সেদিন আর কাজে যাইনি, বাসায় চলে আসলাম। দেখি 11টার পর মিম বাসায় চলে আসলো, যেখানে মিমের কাজ 5টায় শেষ হয়। কী ব্যাপার, আজ এত দেরি করে বাসায় আসলে যে? যদিও আমি সব জানি, তারপরে জিজ্ঞাসা করলাম, দেখি কি উত্তর দেয়। কেন, সেই কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? অফিসে আজ অনেক কাজ ছিল,
আর তোমার মতো আমি ছোট কাজ করি না যে তাড়াতাড়ি ছুটি হবে। তা তোমার কাজ কি রিক্সায় পরপুরুষের কাঁধে মাথা রেখে আর জোরে ধরে থাকা? মিম আমার কথা শুনে থতমত খেয়ে গেল। আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। মনে হয় আমার কাছ থেকে এই কথা সে আশাই করেনি। কী যাতা বলছো? আমি তো সারাদিন কাজে অফিসে ছিলাম, আমার নামে একদম বাজে কথা বলবে না। আমি ঠাস ঠাস করে 2টা চড় মারলাম মিমের গালে। মিম চড় খেয়ে গালে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। সে বিশ্বাস করতে পারছে না আমি তাকে চড় মারব। কি অপরাধ ছিল আমার যে আমার সাথে এমন প্রতারণা করলে? আমাকে বলে দিতে যে তোমাকে আর আমার দরকার নেই। কেন এমন করলে আমার সাথে? তোমাকে পাগলের মতো ভালোবেসেছিলাম। তোমার জন্য আমার মা বাবা ভাই পরিবার সবাইকে ছেড়ে চলে এসেছি শুধু তোমার সাথে থাকবো বলে। আর তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করলে। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি আমাদের সব সম্পত্তি ত্যাগ করে চলে এসেছি শুধু তোমার সাথে সুখে সংসার করব বলে। তুমি অন্য ছেলের সাথে রিলেশন করছো। কি ছিল না আমার ভালোবাসার মধ্যে যে তুমি অন্য পরপুরুষের কাছে ভালোবাসা নিতে গেছো? তুমি বললেই হতো যে আমার প্রয়োজন শেষ, আমি চলে যেতাম তোমাকে ছেড়ে, আর কোনোদিন তোমার সামনে আসতাম না। হ্যাঁ, তোর প্রয়োজন আমার কাছে শেষ। তুই কেন বুঝিস না? তোকে এত অবহেলা করি, খারাপ ভাষায় কথা বলি, তারপরও কেন কুকুরের মতো আমার কাছে পড়ে আছিস? যা, চলে যা। তোর মতো ফকিনীর রাস্তার কুকুর আমার দরকার নেই। বিয়ে করে কী দিয়েছিস আমায়? কোনোদিন ভালো একটা সরে দিয়েছিস? আরে তুই মানুষের অপরিষ্কার খাবার পরিষ্কার রোজ যা পাস, তা তো আমার বাড়ি ভাড়াও হয় না। আর আমি চাকরি পাওয়ার পর এত টাকা কোথা থেকে আসে? রাকিব দিচ্ছে সব টাকা। রাকিব তোর মতো ফকিনি না, সে অনেক বড় লোক, আর আমি তাকে ভালোবাসি। আর তোকে ডিভোর্স দিয়ে আমি রাকিবকে বিয়ে করব। তোর প্রয়োজন শেষ। তোর মতো রাস্তার কুকুরদের তো পথে ঘাটে মরে যাওয়া উচিত। আর তুই কোন সাহস আমাকে জন্মালি, কুত্তার বাচ্চা? তুই এখনই বাসা থেকে ছেড়ে চলে যাবি। তোকে আমার সহ্য হচ্ছে না। যত সব কুকুরের বাচ্চা, নিজের বউয়ের টাকা সংসার চালাস, লজ্জা করে না তোর? মিমের কথা শুনে আমার চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে, যার কারণে আমার বিশাল সম্পত্তি ছেড়ে আমি চলে আসলাম। আর সে কিনা আমাকে ফকিন্নি বলে। চোখ দিয়ে অজর ধারায় নোনা জল পড়তে লাগলো। আমি কোনো কথা বলছি না, মিমের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি, আর চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়ছে। আমি তো একটা রাস্তার কুকুরই। একদম সত্যি বলেছো তুমি। যদি রাস্তার কুকুরই না হতাম তাহলে তোর মতো বিশ্বাসঘাতকের জন্য রাস্তায় আসতাম না। আর কি বললি? কুত্তার বাচ্চা, তাই না? আসলে আমি তাই। যদি ভালো মানুষ হতাম তাহলে পরিবার ছেড়ে তোর মতো পতিতা চরিত্রহীন মেয়ের সাথে কোনোদিনও বিয়ে করতাম না। মিমের কথা শুনে আমার কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। যাকে আমি পাগলের মতো ভালোবাসতাম আজ সে আমাকে রাস্তার কুকুর বলছে। এর থেকে বড় সারপ্রাইজ আর কী হতে পারে? আমার তো প্রয়োজন শেষ, আমি চলে যাব, তোর থেকে অনেক দূরে চলে যাব। তখন আর আমার মতো রাস্তার কুকুরের সাথে তোর সংসার করতে হবে না, আর কোনোদিন এই কুকুরের চেহারা তোকে দেখতেও হবে না। হ্যাঁ, যা, চলে যা। তোর জন্য আমি রাকিবকে বিয়ে করতে পারছি না। দূর হয়ে যা, পারলে মরে যা তুই। তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। একেবারে মুক্ত করে দে আমায়। তোর মতো রাস্তার কুকুর বেঁচে না থেকে মরে যাওয়াই উচিত। একটা কথা মনে রাখিস, এই পাগলটা তোকে পাগলের মতোই ভালোবাসতো, কিন্তু তুই আমার ভালোবাসা বুঝলি না। সেটা আমার আফসোস। খুব ভালোবাসি রে তোকে, তাই তোকে অন্যজনের সাথে দেখতে পারবো না রে। প্রচণ্ড কষ্ট হবে তোর সাথে কোনো ছেলেকে দেখলে, তাই চলে যাচ্ছি তোকে একেবারে মুক্তি দিয়ে। ভয় পাস না, তোকে আমি কোনো রকম অভিশাপ দেব না। তোরা বিয়ে করে সুখী হবি, আমি সেই দোয়াই করি। আর মেহেদি নামে তোর জীবনে কেউ ছিল সেটা ভুলে যা, কারণ আর কোনোদিন তুই আমাকে দেখতে পারবি না। আর যদি কোনোদিন রাকিব তোকে ধোকা দেয় তারপরে তুই আমার কথা মনে করবি না, কারণ আজ থেকে মেহেদি মরে গেছে। আমি চলে আসলাম বাসা থেকে, সোজা হাঁটতে থাকলাম। আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই, যার জন্য আমি পরিবার ছেড়েছি, আর সে আমাকে রাস্তার কুকুর বলে তাড়িয়ে দিল। ভীষণ কষ্ট হচ্ছে, ঠিকমতো হাঁটতে পারছি না, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে আমার। আমার আর বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই। ফোন থেকে সিমটা বের করে ভেঙে ফেললাম, যেন আমার সাথে আর কেউ যোগাযোগ করতে না পারে। রাত 12টা বাজে। কোথায় যাব জানি না। আমি কোথায় যাব না যাব, সবাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাব, যেখানে গেলে আর কোনো দিন ফিরে আসে না কেউ। হ্যাঁ, আমার এই জীবন আর রাখবো না। নিজের বাসা থেকে বের হবার সময় বাবা বলল, তুই মরে গেলে আমার কিছু যায় আসে না। আর আজ যার জন্য বাড়ি ছেড়েছিলাম সে আমাকে মরে যেতেই বলল। তাহলে কি করবো আর এই জীবন রেখে? তারপরই আনমনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর এই দুর্ঘটনা ঘটে। ফ্ল্যাশব্যাক শেষ, এবার বর্তমানে ফেরা যাক। আমার অতীত শুনে রিমি কান্না করছে, আমার হাত দুটো শক্ত করে জড়িয়ে ধরে আছে। এই পাগল, কান্না করছিস কেন? যে চলে যাওয়ার গেছে তাই বলে সবাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে যাবি?
তুই চলে যাওয়ার পর তোর বাবা তোর জন্য একদম ভেঙে পড়েছে, একবার হার্ট অ্যাটাক করছে। সব সময় চুপচাপ থাকে। তোর বাবা প্রতিদিন কান্না করতো, আর তুই তাদের ছেড়ে চিরদিনের জন্য হারিয়ে যেতে চাইছিলি। তুই একবারও ভেবেছিস তোর কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো? আমার বিশ্বাস ছিল যে তুই আমার কাছে ফিরে আসবি, কারণ আমি তোকে পাগলের মতো ভালোবাসতাম। আমার ভালোবাসাটা যে সত্যি ছিল, বিশ্বাস ছিল, তাই আবার তোকে আমার কাছে ফিরিয়ে দিছে। ভালোবাসা, তাই না? আমি একবার ভালোবেসে ঠকেছি, আর কারো ভালোবাসতে চাই না, আর ঠকতেও চাই না। কি হবে ভালোবেসে, যদি ভালোবাসার মানুষটি ভালোবাসার দাম দিতে না জানে? তুই কি ভেবেছিস পৃথিবীর সব মেয়ে মিমের মতো? তুই একবার আমাকে ভালোবেসে দেখ, কথা দিলাম যতদিন দেহে প্রাণ আছে ততদিন ভালোবেসে যাব, কোনো দিন ছেড়ে চলে যাব না। সেটার কোনো দিনও হবে না। আমার ভিতরে ভালোবাসা বলতে আর কিছুই নেই, সব একাকিত্ব হয়ে গেছে। এই অবহেলিত জীবনটা অনেক কষ্ট সহ্য করেছে, অনেক অবহেলা সহ্য করেছে, আর কারো মায়ায় জড়িয়ে নিজের জীবনকে অবহেলায় পরিপূর্ণ করতে পারবো না। তুই আমাকে মিমের মতো ভাবিস না, তোকে আমি অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। তোর বিয়ে হয়ে গেছে শুনেও আমি তোর জন্য অপেক্ষা করেছি, যে আমার ভালোবাসার টানে একদিন তুই ফিরে আসবি আমার কাছে। দেখ, আমার দ্বারা আর ভালোবাসা হবে না। তুই এ বিষয়ে আর আমার সাথে কোনোদিন কথা বলবি না। এখন বল, মা বাবা কোথায়? তারা আসেনি আমাকে দেখতে? রিমি এবার চোখ মুছে বলল, এসেছিল, আমি তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। আমি ফোন করে দিয়েছি, এক্ষুনি চলে আসবে। এখন তুই চোখ বন্ধ কর, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আমি চোখ বুঝলাম, আর রিমি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আর আমি ভাবতে থাকলাম, মিম আমার সাথে এত বড় প্রতারণা করলো। এরপর যদি রিমিকে কাছে টেনে নেই, ও যদি মিমের মতো আমাকে রাস্তায় কুকুরের মতো ছুঁড়ে ফেলে দেয়, তাহলে আমার বেঁচে থাকা কষ্ট হয়ে যাবে। তাই আর কোনো কারো মায়ে জড়াবো না, নিজের মতো নিজে থাকবো, আমার জীবনের সাথে কাউকে জড়াবো না। এসব ভাবতে ভাবতে দেখি মা বাবা চিৎকার করতে করতে রুমে প্রবেশ করলো। আর আমার চোখ মেলানো দেখে আমার মা আমার কপালে দুই গালে পাগলের মতো ভালোবাসা এঁকে দিচ্ছে। মনে হচ্ছে মা নিজের সন্তানকে পেয়ে খুশিতে পাগল হয়ে গেছে। আমি ভাবতে থাকলাম, কার জন্য আমি আমার বাবা মাকে ছেড়ে চলে গেছিলাম? যারা কোনো স্বার্থ ছাড়াই ভালোবাসে, তাদেরকে উপেক্ষা করে আমি একটা লোভী প্রতারকের ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। বাবা এসে বলল, আমাকে তুই মাফ করে দে। তখন মান সম্মানের ভয়ে আমি অন্ধ হয়ে গেছিলাম। তুই যা বলবি আমি তাই শুনবো বাবা। ছি বাবা, আপনি কেন ক্ষমা চাইছেন? অন্যায় আমি করেছি, তাই আমাকে আপনি মাফ করে দেন। এখন বল আমার বৌমা কোথায় আছে? আমরা এই 4 মাস ওকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। মেয়েটা মনে হয় তোকে না পেয়ে অনেক কষ্টে আছে। তুই ঠিকানা দে, আমি নিজে গিয়ে নিয়ে আসবো, আর দুমদাম করে নিজের বৌমাকে তুলে নিব। বাবার কথা শুনে আমার চোখ দিয়ে পানি বের হতে লাগলো। সেটা রিমি বুঝে গেছে, তাই রিমি বলল, মামা, আপনি একটু বাইরে চলেন, আপনার সাথে একটু কথা আছে। মামি, আপনিও আসেন। তারপর রিমি বাইরে গিয়ে বাবা মাকে সব ঘটনা খুলে বলল, আর মা কান্না করে দিল। কিছুক্ষণ পর সবাই রুমে প্রবেশ করলো, আর মা আমাকে বলল, বাবা তুই এতটা কষ্ট করে কিভাবে ছিলি? তুই চাইলেই একটা ভালো চাকরি নিতে পারতিস তোর বাবার নাম করে। আর যে মেয়েটা তোর টাকা পয়সাকে ভালোবেসেছে, তুই তার জন্য আমাদের ছেড়ে চলে যাবি? ওই মেয়ে কোনোদিন সুখী হবে না। দেখিস যে তোর ভালোবাসার কোনো মূল্য দেয়নি। তুই বাড়ি চল, সুস্থ হ, তারপর তোকে আবার বিয়ে দেব আমরা। মা, তোমার ছেলে আর কাউকে ভালোবেসে ঠকতে চায় না, আর কারো মায়ে পড়বে না। আমি এখন যেমন আছি সারা জীবন এমনই থাকবো। আগে বাড়ি চল, পরেরটা পরে দেখা যাবে। আরও 2 দিন হাসপাতালে ছিলাম। আমাকে ছেড়ে রিমি 1 মিনিটও আমার কাছ থেকে যায়নি। সব সময় সেবা করেছে আমার। এমনকি রাতে আমার হাতের উপর শুয়েছিল, আমার হাত জড়িয়ে ধরে। তারপর 2 দিন পর বাসায় আসলাম, আর ছোট ভাইটা আমাকে জড়িয়ে ধরলো। ভাইয়া, তোমাকে আমি আর কোথাও যেতে দেব না, খুব একা হয়ে গিয়েছিলাম। না রে ভাই, আর যাব না তোকে ছেড়ে। তারপর আমি আমার রুমে চলে আসলাম। রুমটা যেমন আগে রেখে গিয়েছিলাম ঠিক সেভাবেই আছে। মনে হয় প্রতিদিন কেউ রুমটা সুন্দর করে পরিষ্কার করতো। তারপর ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে কিছু খেয়ে রুমে চলে আসলাম। রুমের দরজা বন্ধ করে ফ্লোরে বসে পড়লাম, আর মিম আর আমার পুরনো দিনের কথা ভাবতে থাকলাম। মিমের কথা মনে হলে প্রচুর কান্না আসে। মিমকে যত বলার চেষ্টা করি তত মিমের কথা বেশি মনে পড়ে। এভাবে সারাদিন রুমের মধ্যে কাটিয়ে দিলাম। রিমি বেশ অনেকবার ডাকতে এসেছিল, কিন্তু আমি যাইনি। রাতের বেলা একটু বাইরে হাঁটতে বের হলাম। হাঁটতে হাঁটতে একটা দোকানে চলে আসলাম।
2 প্যাকেট ব্যানসন সিগারেট কিনে বাসায় চলে আসলাম আর ছাদে চলে গেলাম। ছাদে বসে আনমনে সিগারেট টানছি আর মিমের দেওয়া কষ্টগুলোকে ভোলার চেষ্টা করছি। তখন রিমি ছাদে আসলো। এসে দেখে আমি আকাশের দিকে তাকিয়ে এক মনে সিগারেট টানছি। রিমি আমার কাছে এসে আমার মুখ থেকে সিগারেটটা টান দিয়ে ফেলে দিল। তুই এসব কার জন্য খাচ্ছিস? যে তোকে কষ্ট দিয়ে অন্যের সাথে সুখে রয়েছে তার জন্য খাচ্ছিস? রিমি, এখান থেকে তুই যা, আমাকে একা থাকতে দে। মেয়েদের আমার সহ্য হচ্ছে না। তা কেন সহ্য হবে? তোকে আমি সেই ছোটবেলা থেকে ভালোবাসি। কত স্বপ্ন বুনেছিলাম জানিস তোকে নিয়ে। প্রতিদিন এই ছাদে তোর বুকে মাথা রেখে জ্যোৎস্না বিলাস করব। ঘুমানোর সময় তোর বুকটাকে আমার সবচেয়ে সুখের জায়গা করে নেব। কিন্তু তুই কোন এক লোভী মেয়ের জন্য তুই আমার সেই এতদিনের ভালোবাসা বুঝলি না। রিমি, তুই যাবি এখান থেকে নাকি একটা থাপ্পড় দেব? তোদের মেয়েদের কথায় আমি আর কখনো কোনো মেয়েকে বিশ্বাস করব না। হ্যাঁ, চলে যাব আমি। সবাইকে ছেড়ে চলে যাব আমি। যে নিজের না পাওয়া ভালোবাসার জন্য পাগলের মতো ছটফট করছে তা তোর চোখে কোনো দিন বাঁধবে না। যেদিন এ বাড়ি ছেড়ে চলে যাব সেদিন বুঝবি কতটা ভালোবেসেছিলাম তোকে। রিমি কান্না করতে করতে নিচে চলে গেল। রাত 2টার সময় রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি কে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার শরীরের উপর শুয়ে আছে। আমি ভালো করে তাকে দেখে রিমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমি এক ঝটকে রিমিকে সরিয়ে দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। তারপর নিচে গিয়ে সবাই একসাথে নাস্তা করতে বসলাম। রিমি আমাদের নাস্তা পরিবেশন করে দিচ্ছে। তখন বাবা একটা কথা বলল। বাবা বাবা, মেহেদি শোন, আমার বয়স হয়ে গেছে, এখন আর অফিস সামলাতে পারি না, তাই তুই আমাদের অফিসটা দেখাশোনা করবি। তার আগে তোরা আর রিমির বিয়েটা দিতে চাই। বাবার কথা শুনে আমি খাওয়া বন্ধ করে দিলাম। কি বলবো কিছুই বুঝতে পারছি না। এই জীবনে আর বিয়ে করার কোনো ইচ্ছেই নেই, কিন্তু বাবাকে কিভাবে বলি? বাবা, আমি বিয়ে করব না, যেভাবে আছি সেভাবে সারা জীবন থাকতে চাই। তাই বলে নাস্তা পুরো শেষ না করে রুমে চলে আসলাম। তারপর কিছুক্ষণ পর মা রুমে আসলো আর আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে লাগলো। বিয়েটা করে নে বাবা, তোর বাবা অসুস্থ, সবসময় তোকে নিয়ে টেনশন করে, ডাক্তার তাকে টেনশন নিতে মানা করছে। তুই আমাদের কথা নাই ভাবলি, কিন্তু রিমির কথাটা একবার ভাব। সে ছোটকাল থেকে বাসায় পড়ে আছে শুধু তোকে ভালোবাসে বলে, তোকে বিয়ে করবে বলে। মেয়েটা তোকে অনেক ভালোবাসে বাবা, তুই বিয়েটা করে নে। আমি আর মায়ের মুখের উপর কিছু বললাম না। একবার মা বাবার কথা না শুনে জীবনটা চলেই যাচ্ছিল। এবার না হয় মা বাবার কথাটা একবার শুনি। ঠিক আছে মা, তোমরা যা ভালো বুঝো করো, আমার আর কিছুই বলার নেই। দেখলাম মা অনেক খুশি হলো আর খুশি মনে চলে গেল। তারপর মা চলে যাওয়ার পর আমি আবার সিগারেট টানতে শুরু করলাম। এখন নিজেকে সবসময় রুমে বন্দি থাকতে ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় পুরো পৃথিবীটাই স্বার্থপর, সবাই বিশ্বাসঘাতক, ছলনাময়ী পৃথিবী। কিছুক্ষণ পর মনে হলো কে আমার রুমে ঢুকছে। আমি সিগারেটটা লুকানোর চেষ্টা করলাম। তখন দেখি রিমি এসেছে। আমি আবার সিগারেট টানতে শুরু করলাম। রিমি এসে সোজা আমার মুখ থেকে সিগারেটটা ফেলে দিল। তারপর আমার সামনে এসে বসলো, একদম কাছে, যেখানে বসলে একে অপরের নিঃশ্বাস শুনতে পাওয়া যায়। তারপর আমার 2 গালে রিমি তার হাত দিয়ে আলতো করে ধরে পড়ল। তুই কেন এসব খাস? আগে তো কোনো দিন খাইতিস না, তাহলে এখন কেন খাচ্ছিস? তুই কেন বুঝিস না তোকে আমি কতটা ভালোবাসি? তোর কিছু হয়ে গেলে সত্যি আমি বাঁচব না রে। প্লিজ তুই আর এসব খাবি না, বল। দেখ রিমি, তুই আমার কাছে আসবি না। কোনো মেয়েকে আমার আর বিশ্বাস হয় না। সব ভালোবাসার নামেই ছলনাময়ী। তোকে বিয়ে করতে রাজি হয়েছি শুধু মা বাবার কথায়। আর বিয়ের পর তুই তোর মতো আর আমি আমার মতো থাকবো। আমার কাছ থেকে স্বামীর অধিকারের আশা করবি না। তুই যতই বলিস তোকেই আমি বিয়ে করব, আর আমার ভালোবাসা দিয়ে তোর ভুল ধারণাটা পাল্টিয়ে দেব, দেখিস। আর স্বামীর অধিকার তুই নিজে এসে দিবি, দেখিস। তাই বলে রিমি চলে গেল আর আমি আবার সিগারেট টানতে লাগলাম। এভাবে সারাদিন রুমের মধ্যেই থাকি। বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকি। ঘুম আসে না, তাই ঘুমের ট্যাবলেট খাই। রাতে সবাই একসাথে ডিনার করে আমি আমার রুমে চলে আসলাম। বিছানায় কেবল শুয়েছি, তখন থেকে আবার রিমি এসেছে। আর কোনো কথা না বলে আমার শরীরের উপর উঠে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমি রিমের কাজ দেখে বেশ অবাকই হলাম, তাই তাড়াতাড়ি রিমিকে এক ঝটকায় বুকের উপর থেকে সরিয়ে দিলাম। রিমি আবার উঠে আমাকে জড়িয়ে তুলল। এবার আমি রাগকে কন্ট্রোল করতে পারলাম না, ঠাস করে একটা চর বসিয়ে দিলাম। রিমি গালে হাত দিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর চোখের পানি ছলছল করছে। তারপর রিমি যা করলো আমি কোনোদিনও ভাবিনি রিমি এমন করবে। তারপর রিমি আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার উপর উঠে আমার ঠোঁটে কিস করলো। কিছুক্ষণ পর আমাকে ছেড়ে দিয়ে দূরে সরে গেল। তুই যতবার আমাকে চড় মারবি আমি তোকে ততবার কিস করব, আর যত অবহেলা করবি তত জড়িয়ে ধরবো। তুই আমাকে না ভালোবাসিস, কিন্তু আমাকে ভালোবাসতে নিষেধ করতে পারবি না তুই।
রিমি এই বলে রুম থেকে চলে গেল। আমি বেশ কিছুক্ষণ এভাবে হা হয়ে বসে আছি। রিমি কি করলো আর কি বলে গেল। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। সকাল উঠে দেখি কে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি জানি এটা রিমি ছাড়া কেউ না। আমি রিমির কাছ থেকে সরে উঠে পড়লাম। আমার সরে যাওয়া দেখে রিমি জেগে গেল। তুই আমার রুমে কেন রে? আর আমাকে এভাবে জড়িয়ে ধরে আছিস কেন? তোর বুকে মাথা রেখে খুব ঘুমাতে ইচ্ছে করে। তোর শরীরের যে গন্ধ সেটা আমাকে পাগল করে দেয়। তাই তো বারে বারে তোর কাছে আসি। আর আমাদের যখন বিয়ে হবে তখন সব সময় আমি তোকে জড়িয়ে ধরে থাকবো। তুই তো জানিস আমাদের এখনো বিয়ে হয়নি। আর তোর লজ্জা করে না একটা বিবাহিত ছেলেকে জড়িয়ে ধরতে? আমার এখনো ডিভোর্স হয়নি, তাই তুই আমার কাছে আসবি না। ডিভোর্স না হলেও সমস্যা নেই, মিম আর কোনো দিন ফিরে আসবে না, তাই তোকে আমি বিয়ে করব। দূর, তোর সাথে কথাই পারবো না, তুই থাক, আমি ফ্রেশ হয়ে আসি। এভাবে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। এই কয়টা দিন রিমি আমাকে অনেক ডিস্টার্ব করেছে। সবসময় জড়িয়ে ধরা আর যখন তখন কিস করা। আমার এসব ঢং দেখে শরীরটা জ্বলে যায়। কিছু বলতে পারি না, শুধু ছোটোবেলা থেকে আমাদের বাড়িতে আছে, তাই কেমন একটা মায়া জন্মে গেছে। আজ আমার আবার বিয়ে। আমি আজ বর সেজেছি, কিন্তু এর আগে আমার বিয়ে হয়েছিল, কিন্তু কোনোদিন বর সাজা হয়নি। আজ মিমের কথা খুব মনে পড়ছে। জানি না কেমন আছে সে, হয়তো খুব ভালোই আছে, কারণ ভালো থাকার জন্য সে চলে গেছে। মিমকে এখন আমি ভালোবাসি। খুব কষ্ট হয় মিমের কথা ভেবে, কিন্তু মিমের অবহেলাগুলো আর কিভাবে বিশ্বাসঘাতকতা করলো তা ভেবে এখনও মিমের প্রতি ঘৃণা হয়। ছাদে এক মনে আকাশের দিকে তাকিয়ে সিগারেট টানছি আর ভাবছি, মিম আমাকে ভালোবাসেনি, আমার টাকাকেই ভালোবেসেছিল। এমন স্বার্থপর ভালোবাসার কি দরকার ছিল? কেন আমার ভালোবাসা নিয়ে খেলা করলো? এসব ভাবছি, আর তখনই আম্মু ছাদে চলে আসলো। ততক্ষণে সিগারেট শেষ হয়ে গেছে। কি রে, এখানে কি করিস? বৌমা রুমে একা বসে আছে, যা তাড়াতাড়ি। আমি রুমে চলে আসলাম। জানি না, কোনো ভয় কাজ করছে না। সবাই বলে বাসরাতে ঢোকার আগে সবার ভয় করে, কিন্তু আমার কেন জানি ভয় করছে না। আমি রুমে ঢোকার সাথে সাথে রিমি আমাকে সালাম করলো, তারপর নিজে নিজে বিছানায় গিয়ে বসলো। আমি কোনো কথা না বলে বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম। রিমি আমার কাণ্ড দেখে বেশ অবাকই হলো। তুমি বিছানায় না এসে সোফায় কেন ঘুমালে? রিমির মুখ থেকে তুমি ডাক শুনে বুকের মধ্যে কেমন যেন চিনচিন করে উঠলো। তোকে এর আগে বলেছি আমি তোকে স্ত্রী হিসেবে মানতে পারবো না, আর এই বিষয়ে কোনো কথা বলবি না, চুপচাপ ঘুমা। আমিও তোমাকে এর আগে বলে দিয়েছি, চর মারলে কিস দেব, আর অবহেলা করলে জড়িয়ে ধরবো। আর আমার অধিকার তো স্বামীর অধিকার, তো নিজেই আমাকে দেবে। রিমি তাই বলে উঠে এসে আমার শরীরের উপর উঠে আমাকে জড়িয়ে ধরে বুকে মাথা গুঁজে দিল। আমি ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু কোনো লাভ হলো না। শক্ত করে জড়িয়ে ধরেই আছে। রিমি, তুই আমার উপর থেকে উঠবি কিনা বল। উঠতে পারি, এক শর্তে, বিছানায় গিয়ে ঘুমাতে হবে। পারবো না তোর সাথে ঘুমাতে। তাহলে আমি এভাবে ঠিক আছি, সারা রাত এভাবে জড়িয়ে ধরে শুয়ে থাকবো। আমি আর কোনো উপায় না পেয়ে বললাম, ওকে চল বিছানায় ঘুমাবো, কিন্তু আমারও একটা শর্ত আছে, আমাকে জড়িয়ে ধরতে পারবি না। আগে চল, তার পরেরটা পরে দেখা যাবে। তারপর আমি বিছানায় গিয়ে শুয়ে পড়লাম আর মাঝখানে কোলবালিশ দিয়ে রাখলাম। তারপর আস্তে আস্তে ঘুমিয়ে পড়লাম। মাঝরাতে হঠাৎ করে আমার শরীর ভেজা অনুভব করলাম। দেখি রিমি আমার বুকে মাথা রেখে কান্না করছে, আর কারো কান্নার শব্দ শুনতে পাচ্ছি। আমি ঘুমের ভান করে শুয়ে থাকলাম। মেহেদি, তুমি কেন আমায় বোঝো না তোমায় কতটা ভালোবাসি? তোমাকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি। তোমাকে সব সময় দেখবো বলে তোমাদের বাড়ি চলে আসি আমি। সব সময় তোমাকে দেখতাম। মিমের মতো তোমাকে ধোকা দেব না, নিজের জীবন দিয়ে দেব, তবুও তোমার কাছ থেকে আলাদা হব না। তুমি জানো, যেদিন তুমি মিমকে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছিলে, সেদিন আমি আত্মহত্যা করতে চেয়েছিলাম। সেদিন কতটা কষ্ট হয়েছে তুমি জানো না। সেই ছোটকাল থেকেই তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি, তুমি কল্পনা করতে পারবে না। আমার বিশ্বাস ছিল তুমি একদিন আমার কাছে ফিরে আসবে, আর যদি না আসতে তাহলে আমি কোনো দিন বিয়ে করতাম না। কারণ স্বপ্ন আমি তোমাকে নিয়ে দেখেছি, সেই স্বপ্নের রাজ্যে আমি কাউকে বসাতে পারবো না। খুব ভালোবাসি তোমাকে, প্লিজ একবার ভালোবেসে বুকে টেনে নাও। কত আশা আমার, তুমি জানো, তোমার বুকে মাথা রেখে পরম শান্তিতে ঘুমাবো। রিমির কথা শুনে খুব কষ্ট হতে লাগলো। সত্যিই তো, রিমি সেই ছোটোবেলা থেকে আমাকে ভালোবাসে। এটা যদি আবেগ হতো তাহলে এতদিন ভালোবাসা থাকতো না। রিমি আমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছে, কই মিম তো কোনোদিন এভাবে স্বপ্ন দেখেনি। আমি আবার চোখ খুলে দেখলাম রিমির চোখে পানি চিকচিক করছে। খুব মায়াবতী লাগছে রিমিকে, আজ খুব সুন্দরও লাগছে রিমিকে। কোনোদিন হয়তো খেয়াল করিনি। রিমির ভালোবাসা উপেক্ষা করা আমার পক্ষে অসম্ভব, তাই রিমিকে আমি শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরলাম। আমাকে জড়িয়ে ধরা দেখে রিমি মাথা তুলে আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি কোনো কথা না বলে রিমির কপালে একটা চুমু দিয়ে
তার মাথাটা আবার বুকের সাথে চেপে ধরলাম। রিমি এবার শক্ত করে জোরে ধরে জোরে জোরে কান্না করে দিল। এই পাগলি, কান্না করছিস কেন? দেখ তোর মেহেদিকে তুই নিজের করে পেয়েছিস, তাহলে কান্না কেন করছিস? রিমি একভাবে কান্না করে যাচ্ছে, কোনো কথাই বলছে না। এইবার কান্না না থামালে কিন্তু তোকে বুকের উপর থেকে সরিয়ে দেব। এবার রিমি তার চোখের পানি মুছে আমার গালে হাত দিয়ে আমার পুরো মুখে পাগলের মতো কিস করতে লাগলো। কপালে, গালে, ঠোঁটে, নাকে, চোখে চুমু দিতে লাগলো। ভাই পাগলি, কি করছিস? আমাকে চুমু দিয়ে মেরে ফেলবি নাকি? আজ সারা রাত তোমাকে এইভাবে চুমু দিব। আমাকে অনেক কষ্ট দিয়েছিস, অনেক কেঁদেছি তোর জন্য। কবে তুই তোর বুকে আমাকে একটু জায়গা দিবি? আজ সেই আশা পূরণ হয়েছে। কথা দিচ্ছি, তোর এই পাগলি নিজের জীবন দিয়ে দেবে, কিন্তু তোকে ছেড়ে কোথাও যাবে না। জানি তো, যে মেয়ে ছোটবেলা থেকে ভালোবাসে তার ভালোবাসা কখনো মিথ্যা হতে পারে না। খুব ভালোবাসি। তাই বলে আবার কান্না করে দিল। আমি এবার রিমির চোখ থেকে পানি মুছে দিলাম। পাগলি, তোকে কান্না করতে মানা করছি না? খুশিতে চোখে পানি বের হচ্ছে। বেশি খুশি হওয়ার দরকার নেই। আমি কিন্তু এখনো তোকে স্বামীর অধিকার দিতে পারবো না। আগে ভালোভাবে সুস্থ হয়নি, তারপর। আমার কিচ্ছু লাগবে না, শুধু তুই হলেই হবে। স্বামীকে কেউ তুই করে বলে? তুই তো তুই করে বলছিস। আচ্ছা ঠিক আছে, এখন থেকে দুজনে তুমি করে বলবো। ওকে পাগলি বউ আমার, এবার একটা পাপ্পি দিয়ে জড়িয়ে ধরে ঘুমা। রিমির সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। তারপর রিমি আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো। পাগলিটা কত খুশি হয়েছে আমার একটু ভালোবাসায় পেয়ে। এমন তো মিমও করতো, কিন্তু সেও তো ধোকা দিয়ে চলে গেল। এবার যদি রিমি আমার সাথে এমন করে চলে যায়, তাহলে আমি আর এই জীবন রাখবই না। মনে মনে বললাম, তুমি ভাবলে কি করে আমি তোমাকে ছেড়ে চলে যাব? নিজের জীবন চলে যাবে, তবুও তোমাকে ছেড়ে কোথাও যাব না, কথা দিলাম। আর মরার কথা একবারও বলবে না, মনে থাকে যেন। আমি তো মনে মনে বললাম, তুমি কিভাবে জানলে যে আমি এই কথা বলেছি? আমাদের দুই শরীর, কিন্তু আত্মা একটা। তোমার মনের কথা সব বুঝতে পারি, বুঝলে পাগল বর আমার। বেশ অবাক হয়ে গেলাম রিমির কথা শুনে। বুঝলাম, পাগল একটা। এবার ঘুমা। তারপর আমরা একসাথে ঘুমিয়ে পড়লাম। সকালে হাতে ব্যথা অনুভব করলাম, আর সাথে সাথে ঘুম ভেঙে গেল। আমি চোখ মেলে তাকিয়ে দেখি রিমি আমার হাত কামড়ে ধরেছে। কি হলো, পাগল হলি নাকি? এভাবে হাত কামড়ে ধরছো কেন? তুমি তোমার বুকের ওপর থেকে আমাকে কেন সরালে? সকালে ঘুম থেকে উঠে দেখি আমি বালিশে মাথা দিয়ে আছি, তুমি ইচ্ছে করে আমাকে সরিয়ে দিছো। আমি জানি তো তুমি আমাকে এখনো ভালোবাসোনি, তাই আমাকে জড়িয়ে ধরতে ভালো লাগে না। আরে কান্না করছে কেন? আমি তো ইচ্ছে করে তোমাকে সরাইনি। হয়তো ঘুমের ঘরে তুমি নেমে গেছো, এখন তুমি আমাকে দোষ দিচ্ছ। চুপ, কোনো কথা বলবে না। তুমি ইচ্ছে করে আমাকে বুক থেকে নামিয়ে দিছো। আচ্ছা সরি, আর হবে না। এবারের মতো মাফ করে দাও। আসো, তোমাকে একটা পাপ্পি দিই। পাঠক ভাইরা, আপনারা একটি চোখ বন্ধ করেন। আমার বুকটা লজ্জা পাচ্ছে। আমি ফিজিক্স ক্লাসটা নিয়ে নিই, কিন্তু ফাইনাল পরীক্ষা নিতে দিল না। হঠাৎ করে রুমের দরজায় কেউ নক করলো। দেখি যে আমার ছোট ভাইটি আমাকে ডাকছে। ভাইয়া, আর কত ঘুমাবি? মা ডাকছি তো তোদের নাস্তা করার জন্য। আই পেচ্ছে, ডাকার সময় পেলি না? পরীক্ষাটা শেষ করতে দিলি না? তুই যা, আমি আসছি। ধুর, মোটটাই নষ্ট করে দিল। আর এদিকে আমার রাগ দেখে রিমি হাসছে। কি হলো, তুমি হাসছো কেন? তোমার রাগ দেখে। আহারে, কত শখ আমার ক্লাস নেবে। এখন নিচে যাও, তারপর ফ্রেশ হয়ে আব্বুর অফিসে যাবে আব্বুর সাথে। না, আমি যাব, কিছুদিন পর থেকে যাব। এই কয়দিন বইয়ের একটু ইচ্ছে মতো আদর করিনি। ইস, শখ কত আদর করবে। বিয়ের আগে তো খুব করে বলেছিলে যে বউ বলে মেনে নেব না, স্বামীর অধিকার দিতে পারবো না। ইচ্ছে তো ছিল, কিন্তু আমার বউটার ভালোবাসার মায়া ভরা চাহনি দেখে ভালো না বেশি থাকতে পারলাম না। এমনভাবে আমাকে সারা জীবন ভালোবাসবে তো? কোনোদিনও ছেড়ে চলে যাবে না তো? না রে পাগলি, কোথাও যাব না তোকে ছেড়ে। আমি আগে ভুল মানুষকে ভালোবেসেছিলাম, যার জন্য সত্যিকারের ভালোবাসাটা আমি বুঝতে পারিনি। যদি মিম চলে আসে আর তখন যদি তোমার কাছে মাপ চায়, তাহলে কি তুমি তাকে মেনে নিবা? আমার বুকে মুখ গুজে বাচ্চাদের মতো করেই বলল, তোমার মুখে এই বিশ্বাসঘাতকের নাম যেন আর কোনোদিন না শুনি। এই প্রতারকটা আমাকে না, আমার টাকাকে ভালোবেসেছিল। মিমকে আমি ঘৃণা করি। সে যদি আমার সামনে আসে, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর মিমকে মাফ করব? হাসালে, যার জন্য আমার জীবনটাই চলে যাচ্ছিল, তাকে কিভাবে মাফ করি বলো? তুই আর কোনোদিন ওই মেয়ের নাম মুখে নিবি না। এখন চল, ফ্রেশ হয়ে নিচে যাই, সবাই অপেক্ষা করছে আমাদের জন্য। তারপর নাস্তা করে রুমে চলে আসলাম। আব্বুর সাথে অফিসে যাবো তাই। তারপর দিকে রিমি রুমে আসলো। আলমারি থেকে একটা কালো শার্ট আর কালো কোট বের করে নিজের হাতেই পরে দিল। এই আমার না খুব ভয় করছে, তোমাকে অফিস যাওয়ার দরকার নেই। কেন? তুমি তো বললে আব্বুর সাথে অফিসে যেতে।
তোমাকে কালো ড্রেসে যা লাগছে, যদি কোনো ডাইনি তোমার উপর ক্রাশ খায়, তখন তুমি আমাকে ছেড়ে চলে যাবে। তুমি ড্রেস চেঞ্জ করো। আরে পাগলি, আমাকে কেউ নিতে পারবে না, কারণ আমি তোর সবাইকে বিশ্বাস করি না একমাত্র আমার সুন্দরী বউকে ছাড়া। মনে থাকে জানো আমার কথা, না হলে বাড়ি ঢোকার নিষেধ। ওকে ম্যাডাম, তাই হবে। তারপর রিমির কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। তারপর অফিসে চলে আসলাম। বাবা সবার সাথেই আমাকে পরিচয় করে দিল, আর আমি আমার কাজ করতে লাগলাম। এভাবে 2 মাস কেটে গেল। এই 2 মাসে রিমিকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। এখন রিমিকে ছাড়া আমি আর কোনো কিছুই বুঝি না। আমি ভাবতে পারিনি এতবার একটা ঘটনা ঘটে যাওয়ার পর রিমি আমাকে এতটা ভালোবাসবে। সারাদিন অফিস আর বাসায় রিমির খুনসুটি ভালোবাসার মধ্যে দিয়ে পার হলো 2টা মাস। কিন্তু মিম নামের প্রতারক মেয়েটি আমাদের ভালো থাকতে দিল না। আজ শুক্রবার, তাই একটু দেরি করে ঘুম থেকে উঠবো ভেবেছি, কিন্তু তার হলো না। রিমি এসে আমার কানের কাছে ভাঙ্গা রেডিওর মতোই বাজতে শুরু করলো। আমি বিরক্তি ভাব নিয়ে উঠে পড়লাম। তারপর ফ্রেশ হয়ে সবাই মিলে নাস্তা করছি, তখন হঠাৎ কলিং বেল বেজে উঠল। রিমি গিয়ে দরজা খুলে দিল। রিমি দেখে দরজার ওপাশে মিম দাঁড়িয়ে আছে। রিমি মিমকে দেখে মনে হলো আকাশ থেকে পড়লো। রিমি জানতো মিম একদিন ফিরে আসবে, কিন্তু এত তাড়াতাড়ি আসবে তার জানা ছিল না। রিমি কে এসেছে? রিমি চুপ করে আছে। কি হলো, চুপ করে আছো কেন? বলো কে এসেছে। রিমির কথা শুনে আমরা সবাই দরজার দিকে তাকালাম। দেখি মিম একটা লাগেজ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা সবাই একটুখানি না অনেকখানি অবাক হলাম। মিমের চেহারাটা আগের মতো আর নেই, অনেক ভেঙে পড়েছে মিম। মিমকে দেখে আমার বুকের মধ্যে কেমন যেন চিনচিন ব্যথা হতে লাগলো। মিম আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমার সামনে চলে আসলো। মিম এবার কান্না করেই দিল। আমরা কেউ কোনো কথা বলছি না, সবাই চুপ করে আছি দেখার জন্য যে মিম কি বলে। মেহেদি, আমি যা করেছি তোমার সাথে, আমি জানি তুমি আমাকে কোনোদিন ক্ষমা করবে না, কিন্তু আমি ভুল করেছি। তোমাকে কষ্ট দিয়ে, তোমাকে অবহেলা করে, তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দাও, কথা দিচ্ছি আর কোনোদিন তোমাকে কষ্ট দেব না, তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমাকে একবার মাফ করে দাও, বিশ্বাস করো, আর কোনোদিন তোমাকে ছেড়ে যাব না। বিশ্বাস? তাও আবার তোর মতো মেয়েকে, যেখানে নিজের স্বামী থাকতে অন্য পুরুষের সাথে পরকীয়া করতে একবারও ভাবে না। কেন? তোর রাকিব তো তোকে অনেক সুখে রাখবে বলেছিল, তাহলে ছেড়ে চলে আসলি কেন? নাকি রাকিবের টাকাও শেষ হয়ে গেছে? তোর মতো প্রতারক মেয়েরা টাকা ছাড়া আর কিছু বোঝে না। আর তোকে মাফ? তাও আমি? প্লিজ মেহেদি, আমাকে একবার সুযোগ দাও, কোনো দিন তোমাকে ছেড়ে যাব না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি তো রাস্তার কুকুর, আমার কাছে কেন মাফ চাইছো? আমার কোনো যোগ্যতাই নেই তোমাকে মাফ করার। আর রাস্তার কুকুরা কাউকে মাফ করতে জানে না। আর তোকে আমি কোনোদিন মাফ করব না। তোর সাথে কথা বলতেও আমার ঘৃণা হচ্ছে, শুধু তোর জন্য। তোকে আমি ভালোবাসি বলে তোকে ছেড়ে থাকতে পারবো না বলে মা বাবাকে রেখে আমি আলাদা থেকেছি। আমি কোনোদিনও নিজের খাবার বেড়ে খাইনি, আর তোর জন্য অন্যের খাবার পরিষ্কার করেছি, শুধু তুই যেন সুখে থাকিস। কিন্তু তুই আমার ভালোবাসা বুঝলি না, সেই টাকাকেই ভালোবাসলি। তোকে আমি কোনোদিনও মাফ করব না। তুই এখনই চলে যাবে এই বাড়ি থেকে। আর এই দেখ, রিমি যে আমাকে সে ছোট্টবেলা থেকে ভালোবাসে, পাগলের মতোই ভালোবাসে, কিন্তু আমি তার দিকে কোনোদিন ফিরেও তাকাইনি, কারণ আমি তোকে ভালোবাসতাম। তোর মতো প্রতারককে ভালোবেসেছিলাম, তাই তোর মতো লোভীর প্রেমে অন্ধ হয়েছিলাম। আমি আর রিমি বিয়ে করেছি 2 মাস হলো। আমাদের মাঝে আসার চেষ্টা করিস না, না হলে ভুলে যাবো তুই একটা মেয়ে। আমি এখন রিমিকে অনেক ভালোবাসি, তোর মতো সে লোভী নয়, বুঝলি? এখন বেরিয়ে যা আমার বাড়ি থেকে। মেহেদি, আমাকে একবার মাফ করে দাও। তুমি যা বলবে আমি তাই শুনবো। প্লিজ আমাকে মাফ করে দাও। তুমি চলে যাওয়ার পর আবার অনেক কষ্ট হয়েছে তোমাকে ছেড়ে। তুই আমাকে তাড়িয়ে দেওয়ার পর আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে ছিল না। যাকে আমি এতটা ভালোবাসলাম সে কিছু টাকার জন্য আমাকে রাস্তার কুকুরের মতো তাড়িয়ে দিল। সেদিন আসার সময় আমার অ্যাক্সিডেন্ট হয়, তারপর আমি 4 মাস কমাইছিলাম। একদিনও কি খোঁজ নিয়েছিস বেঁচে আছি নাকি মরে গেছি? এই রিমি 4 মাস কোনো স্বার্থ ছাড়াই আমাকে সেবা করেছে ভালোবেসে। তোকে আমি কোনোদিনও মাফ করব না। তুই যদি আর 1 মিনিট এখানে থাকিস তাহলে আমি দারোয়ান ডাকতে বাধ্য হব, আর সময় মতো ডিভোর্স পেপারও তুই পেয়ে যাবি। তাই বলে আমি ওয়াশরুমে চলে আসলাম, আর রিমি কান্না করতে করতে নিজের রুমে চলে গেল, আর মিম বাসার বাইরে চলে গেল। আমি ওয়াশরুম থেকে বের হয়ে সোজা রুমে গেলাম। দেখি রিমি ফ্লোরে হাঁটু ভাঁজ করে মাথা নিচু করে কান্না করছে। আমি গিয়ে রিমির সামনে বসে রিমির মাথায় হাত রাখলাম। রিমি মাথা তুলে দেখে আমি সামনে বসে আছি। আমাকে দেখার সাথে সাথেই রিমি আমাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। হে পাগলি, কান্না করছো কেন? দেখো সব ঠিক আছে, মিমকে আমি তাড়িয়ে দিয়েছি তো। রিমি কোনো কথা বলছে না, আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করছে।
আরে পাগলি, কান্না থামাও। দেখো, তোমার মেহেদি তোমারই আছে, তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি যে। রিমির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম কথাগুলো। আমাকে ছেড়ে চলে যেও না, খুব ভালোবাসি তোমাকে। তোমাকে ছাড়া যে আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। তুমি চলে গেলে আমি সত্যিই মরে যাব। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি কোথাও যাব না আমার পাগলিটাকে ছেড়ে, কারণ আমি যে তোমাকে পাগলের মতো ভালোবেসে ফেলেছি। আর মরার কথা তুমি যদি আর একবারও বলো, তাহলে আমি কিন্তু সত্যি সত্যি এবার চলে যাব। রিমি এবার আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলো। না, আমি আর মরার কথা বলবো না। তবু আমাকে ছেড়ে চলে যেও না, থাকতে পারবো না তোমাকে ছাড়া। তুমি একে কান্না থামাও, তারপর ওই বিষয়ে পরে কথা বলবো আমরা। তারপর রিমির কপালে একটা কিস করে শক্ত করে বুকের সাথে রিমিকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর রিমি কান্না থামালো। এত সময় রিমি আমার বুকে পরম যত্নে মাথা দিয়ে রেখেছিল। হে পাগলি বউ আমার, বিকেলে আমার সাথে ঘুরতে যাবে। যাব, কিন্তু বাইরের কোনো মেয়েদের দিকে তাকাতে পারবে না। আমার এত সুন্দর একটা বউ থাকতে বাইরে কোনো মেয়ের দিকে তাকাবো বলো? তোমার দিকে যে সবসময় তাকিয়ে থাকতেই মন চায়। মনে থাকে যেন। এখন তুমি আমাকে তোমার বুকের সাথে জড়িয়ে ধরে শুয়ে থাকবে, আর গুনে গুনে আমাকে 100টা কিস করবা। কি 100টা? এখন এখন এত কিস করলে তো তুমি পরে পুরনো হয়ে যাবে, তখন তোমাকে আর ভালোই লাগবে না যে। আমি তখন পুরনো হয়ে গেছি, তোমার মিম চলে এসেছে, এখন কি আমাকে ভালো লাগবে? রিমির কথা শুনে আমার মুহূর্তে রাগ উঠে গেল। মিমকে আমার সহ্য হয় না, তারপরেও কেন মিমের কথা বলে। আমি ওখান থেকে রাগ করে রিমিকে সরিয়ে বাইরে চলে আসতে যাব, তখন রিমি আমার হাত ধরলো। কি হলো তোমার? রাগ করে কোথায় যাচ্ছ? আমি রিমির হাত এক ঝটকায় সরিয়ে সোজা বাইরে চলে আসলাম। 2 ঘন্টার মতো বাইরে থেকে বাসায় চলে আসলাম। বাসায় আসার সাথেই রিমি বলল, কোথায় গিয়েছিলে তুমি? তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি। আমি রিমির কথায় কোনো কান না দিয়ে সোজা ওয়াশরুমে চলে গেলাম। তারপর পাঞ্জাবি পরে নামাজ পড়তে চলে গেলাম। রিমির সাথে একটা কথা বলিনি। সে বেশ কয়েকবার বলতে চেয়েছিল, কিন্তু আমি বলিনি। নামাজ পড়ে এসে মাকে বললাম খাবার দিতে। রিমি আমার দিকে কেমন ছলাছলা চোখে তাকিয়ে আছে, মনে হবে এখনই কান্না করে দেবে। রিমির মুখটা কেমন যেন ছোট হয়ে গেছে ভয়ে। খাবার খাওয়ার সময় রিমির দিকে একবারও তাকাইনি, মাথা নিচু করে খেয়ে চলে আসলাম। রুমে শুয়ে আছি, তখন রিমি রুমে আসলো। আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে, তাই না? সকাল থেকে তুমি আমাকে ইগনোর করছো, একটা কথাও বলনি। আমি চুপ করেই আছি। আমার সাথে কথা বলো। তুমি আমার সাথে কথা না বললে আমার যে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। আমি তো ওই কথাটা এমনি বলেছি, আমাকে ক্ষমা করে দাও। আর কোনো দিন মিমের কথা বলবো না। আমি এবারও চুপ। আমি বুঝতে পারিনি আমার একটা কথায় তুমি এমন রেগে যাবে। তুমি আমাকে মাফ করে দাও, তবুও আমাকে অবহেলা করো না। তোমার অবহেলা আমি সহ্য করতে পারবো না। তুমি আমার সাথে কথা বলা বন্ধ না করে আমাকে 2টা চড় মারো, তবু আমার সাথে কথা বলো। রিমি এবার আমার পা জড়িয়ে ধরে আর জোরে জোরে কান্না করতে লাগলো। রিমির কান্না দেখে আমি আর অভিমান করে থাকতে পারলাম না। সাথে সাথে রিমিকে জড়িয়ে ধরলাম, আর রিমি আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না করে দিল। তুমি আর কোনোদিন এই চরিত্রহীন মেয়ের কথা বলবে না। তুমি জানো না ওই মেয়ের জন্য আমি জীবনে কত কষ্ট পেয়েছি, তারপরে কেন ওর কথা বলো? আমাকে এবারের মতো মাফ করে দাও, আর বলবো না ওই মেয়ের কথা। এখন আমাকে তোমার বুকের মধ্যে জড়িয়ে ধরো। কেন? তুমি তো সবসময় আমার বুকের মধ্যেই আছো। না, তুমি আমাকে তোমার বুকের সাথে জড়িয়ে ধরবে। খুব ভয় হয় যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। তুমি চলে গেলে সত্যি বলছি সহ্য করতে পারবো না। তখন আমি চিরদিনের জন্য হারিয়ে যাব এই পৃথিবী থেকে। এই পাগলি, চুপ। আবার ও মরার কথা বলছো? তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি যে আমার নিঃশ্বাসের সাথে মিশে আছো। এখন ঘুমাও, বিকেলে ঘুরতে যেতে হবে তো। তারপর দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। বিকেল উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। রিমি একটা কালো শাড়ি পরেছে, আর আমি ম্যাচিং করে কালো পাঞ্জাবি, একদম পারফেক্ট জুটি। তারপর দুজনে একসাথে নিচে নামছি। সোফায় মা বসে আছে। মা, আমরা একটু ঘুরতে যাচ্ছি, সন্ধ্যার আগে চলে আসবো। বাবা দাঁড়া একটু। তারপর মা ভিতরে চলে গেল, আর হাতে করে কি যেন একটা নিয়ে এসে মা বলল, আমার ছেলে মেয়েকে খুব সুন্দর লাগছে, কেউ যেন নজর না দেয়, তাই এইটা করলাম। তারপর আমরা রিক্সায় উঠে একটা পার্কে চলে আসলাম। অনেকক্ষণ ঘুরলাম, ফুচকা বাদাম অনেক কিছু খেলাম। তারপর ঘোরা শেষে যখন চলে আসতে যাব, তখন দেখি পাশের বেঞ্চে একটা কাপলস বসে কিস করছে। আমরা তাদের পাশে যেতেই আর তারাও আমাদের দুজনের দিকে তাকালো। তারপর যা দেখলাম তা দেখে আমার 1000 গুণ রাগ হতে লাগলো। দেখি মিম আর একটা ছেলে বসে বসে কিস করছে। মিম আমাকে দেখে ভূত দেখার মতো দাঁড়িয়ে রইল। আমিও কম অবাক হইনি। তারপর আমি আর রিমি ওখান থেকে চলে আসতে যাব, তখনই মিম বলতে লাগলো,
মেহেদি, আমার কথাটা শোনো একবার। আমি মিমের কথা না শুনেই চলে আসলাম। তখনই মিম পিছন থেকে আমার হাত টেনে ধরলো। আমি ঘুরেই মিমের গালে ঠাস ঠাস করে 2টা চর মারলাম। তোর সাহস হলো কিভাবে আমাকে টাচ করার? তোর মতো চরিত্রহীন একটা মেয়েকে আমি কিভাবে ভালোবেসেছিলাম? এখন নিজের প্রতি আমারই নিজেরই ঘৃণা হচ্ছে। তোকে ভালোবেসে আমি মা বাবার থেকে দূরে থেকেছি, আর তুই কিনা আমাকে ভালো না বেশি শুধু আমার টাকাকে ভালোবেসেছিস। তুই আমাকে কি বলেছিলি? রাস্তার কুকুর, তাই না? এখন নিজের কাছে প্রশ্ন কর, রাস্তার কুকুর কে? তোর সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। এর থেকে তুই পতিতালয়ে যা। তোর যা রূপ তা দিয়ে অনেক টাকা ইনকাম করতে পারবি। তুই একটা পতিতা, আর কোনো পতিতা আমাকে স্পর্শ করতে পারে না, আর আমার সামনে কোনোদিনও আসবে না, আর কোনোদিন আমার সাথে কথা বলার চেষ্টাও করবে না। তাই বলে সেখান থেকে চলে আসলাম। আর মিম সেখানে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছু দূর আসার পর, রিমি তুমি একটু এখানে দাঁড়াও, আমি আসছি। তাই বলে আবার মিমের দিকেই আসতে লাগলাম। মিম আমার আশা দেখে চোখ থেকে পানি মুছে নিল। আমি মিমের কাছে এসে কোনো কথা না বলে ঠাস ঠাস করে শরীরের সমস্ত শক্তি দিয়ে 2টা চড় মারলাম, আর মিম মাটিতে পড়ে গেল। তারপর আমি ওখানে থেকে চলে আসলাম রিমিকে নিয়ে। পরের 2টা চড় মারলাম মিমের উপর প্রচণ্ড রাগের কারণে, কারণ সে ছেলেদের মন নিয়ে খেলা করে, তাদের টাকার জন্য তাদের সাথে প্রেমের অভিনয় করে, পরে চাহিদা মিটে গেলে তাকে ছেড়ে দিয়ে অন্য কাউকে নিয়ে খেলা করে। দুজনে রিকশায় বসে আছি। রিমি আমার হাত ধরে শক্ত করে জড়িয়ে ধরে আছে, কোনো কথা বলছে না, চুপ করে আমার হাত ধরে আছে। আর রিমির মুখে ভয়ের ছাপ দেখতে পাচ্ছি। এই পাগলি বউ আমার, কথা বলছো না কেন? হঠাৎ চুপ হয়ে গেলে যে? না এমনি, কোনো কারণ নেই, চলো বাসায় যাব। আরে কি হয়েছে বলবে তো আমাকে? আমি মনে হয় তোমাকে হারিয়ে ফেলবো, খুব ভয় করছে আমার। তুমি যদি আবার মিমের মিষ্টি কথায় ভুলে যদি আমাকে ছেড়ে চলে যাও। পাগলি একটা, এত ভালোবাসো কেন আমাকে? তোমার ভালোবাসা ছেড়ে আমি কোথাও যাব না পাগলি, কারণ তোমাকে যে আমি অনেক ভালোবাসি। আর কেউ ধোকা দিলে কেমন কষ্ট হয় তা আমি জানি, তাই জেনে শুনে কাউকে কষ্ট দিই কীভাবে বলো? তারপর আমরা দুজনে বাসায় চলে আসলাম। রিমির এখনও মন খারাপ, কী নিয়ে যেন সবসময় চিন্তায় থাকছে। রাতের খাবারের সময় এমন মন খারাপ করে খাবার খেয়েছে, কারোর সাথে কথা বলেনি। আসলে কেউ যদি আপনাকে সত্যিকারে ভালোবাসে, তাকে হারানোর ভয় সবসময় পায়। যদি কোনো ছোট ভুলের কারণে তার প্রিয় মানুষকে হারিয়ে ফেলে, তাই সবসময় চিন্তার ভয়ে ঢুকে থাকে মনে। এখন রিমিকে আমার ভয় ভাঙাতে হবে, আর মন থেকে চিন্তাটাও সরাতে হবে। আমি খাবার খেয়ে সোজা রুমে চলে আসলাম। এসে দেখি রুমের লাইট অফ। আমি লাইট জ্বালালাম, দেখি পাগলি মন খারাপ করে বিছানায় আধশো অবস্থায় বসে আছে। আমি রিমির কাছে গেলাম, রিমির হাত দুটো আমার হাতের মধ্যে শক্ত করে ধরলাম। হ্যাঁ পাগলি, আমার চোখের দিকে তাকাও, দেখো তোমার জন্য কত ভালোবাসা আমার চোখে। তুমি জানো না, রিমি নামের একটা পাগলিকে আমি অনেক ভালোবাসি। আর আমি এটাও জানি, আমার এই পাগলিটাকে ছেড়ে কোথাও যাব না। শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ভালোবেসে যাব। তুমি শুধু আমাকে বিশ্বাস করবে আর ভালোবাসবে, কথা দিচ্ছি কোনোদিন কষ্ট দেব না তোমাকে। রিমি এবার আমাকে জড়িয়ে ধরলো আর কান্না করে দিল। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি এইভাবে সারা জীবন এইভাবে ভালোবাসবে তো? না, তোমাকে সবসময় এত ভালোবাসতে পারবো না। আমি আরেকজনকেও ভালোবাসবো। কাকে ভালোবাসবে? জিনাত নামে একটা মেয়েকে খুব ভালোবাসবো, তোমার থেকে বেশি ভালোবাসবো। কি? জিনাত আবার কে? তুমি শুধু আমাকে ভালোবাসবে, আমি তোমার ভাগ কাউকে দিতে পারবো না। আর যদি অন্য কাউকে ভালোবাসতে চাও, তাহলে আমাকে আগে নিজের হাতে খুন করে অন্য মেয়েকে ভালোবাসবে। আরে পাগলি, জিনাত হলো আমাদের মেয়ের নাম। আমাদের মেয়ে হলে তার নাম জিনাত রাখবো, তো তখন তাকে ভালোবাসবো না? শয়তান ছেলে, দাঁড়া। আমাকে কষ্ট দিতে খুব মজা পাও, তাই না? কুত্তা হনুমান, বান্দর, সাদা হনুমান, হাতি, বনবিড়াল। বাব্বা, এত গালে হজম করতে পারবো না তো। তোমাকে কিন্তু এই অবস্থায় একদম ভালো লাগছে না, তোমাকে একদম হাসি খুশি মুখে ভালো লাগে। তুমি মন খারাপ করেছো, এখন তুমি আমার মন ভালো করবে। ওকে মহারানী, তোমার কথাই ধার্য করা হবে। আমি রিমিকে কাছে টেনে নিয়ে আস্তে করে বললাম, চলো আমরা দুজন মিলে জিন্নাতকে পৃথিবীতে আনার ব্যবস্থা করি। যা দুষ্টু, আমার বুঝি লজ্জা করে না? সব সময় ফাজলামি না? তারপর দুজনে হারিয়ে গেলাম এক অজানা অনুভূতিতে। সকালে ঘুম ভাঙলো, তারপর রিমি উঠে ওয়াশরুমে চলে গেল। তারপর আমি ফ্রেশ হতে নিচে নাস্তা করতে গেলাম। নাস্তা করে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখন রিমি আসলো আর আমাকে টাই পরিয়ে দিতে লাগলো। আর আমি রিমির কোমর জড়িয়ে আমার কাছে টেনে নিলাম। আজ আমার আসতে মনে হয় একটু দেরি হতে পারে। কেন দেরি হবে কেন? অফিস করে একটু উকিলের কাছে যাব আমার আর মিমের ডিভোর্সের ব্যাপারে। আমি কোনো রিস্ক নিতে চাই না, যত তাড়াতাড়ি পারি ওই ফালতু মেয়েকে সরিয়ে দিতে হবে, না হলে পরে ঝামেলা করতে পারে। ঠিক আছে,
দেখে শুনে যাবে আর অফিসে গিয়ে ফোন দিবে, লাঞ্চ টাইমে ফোন দিবে। যদি একটু উল্টাপাল্টা হয় তাহলে তোমার খবর আছে বলে দিলাম। আর কোনো মেয়ের দিকে তাকাবে না, খবরদার। ঠিক আছে মিষ্টি বউ আমার, তোমার কথাই রইলো। তাই বলে অফিসে চলে আসলাম আর নিজের কাজ করতে লাগলাম। দুপুরে রেমিকে ফোন করে দিয়ে খাবার খেয়ে নিতে বললাম। অফিস শেষে চলে গেল উকিলের কাছে। ডিভোর্সের কাগজ বের হতে 1 সপ্তাহ লাগবে। তারপর রিমির জন্য ফুচকা আর আইসক্রিম নিলাম। পাগলি এসব পেয়ে খুশিতে আমাকে জড়িয়ে ধরে একটা পাপ্পি দিয়েছে। তারপর রাতে খাবার খেয়ে পাগলিটাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ পার হয়ে গেল। আমি ডিভোর্স পেপার সাইন করে দিয়ে মিমদের বাসায় কুরিয়ার করে পাঠিয়ে দিয়েছি। ডিভোর্স পেপার পাঠিয়ে দিছো? সাইন করে পাঠিয়ে দিয়েছি। এরপর থেকে আমাদের মাঝে আর কেউ আসতে পারবে না। এখন ঘুমাও, কাল সকালে আবার অফিস রয়েছে তোমার। তারপর রিমির কপালে একটা চুমু দিয়ে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করতে গেলাম। সবাই নাস্তা টেবিলে বসে আছে আর তখনই কলিং বেল বেজে উঠল। মা গিয়ে দরজা খুলে দিল। যারা এসেছে তাদের দেখে আমার নাস্তা খাওয়া বন্ধ হয়ে গেল। বেশ অবাক হলাম তাদের দেখে। দেখি মিমের মা বাবা, মিমের ভাই এসেছে, সাথে মিমও এসেছে। আপনারা কেন এসেছেন এখানে? কী চাই এখানে? আপনাদের মেয়ের ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছি তো, সাথে কাবিননামার সব টাকা পরিশোধ করে দিয়েছি। তাহলে কেন এসেছেন আপনারা? বাবা মেহেদি, আমরা এসেছি তোমার আর মিমের সম্পর্কে কথা বলতে। আমি এ বিষয়ে কোনো কথাই বলতে চাই না। আপনার মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তা আপনি ডিভোর্স পেপার দেখে নিশ্চয়ই ভালোভাবে বুঝে গেছেন। বাবা, তোমরা তো ভালোবেসে বিয়ে করেছিলে, তাহলে তুমি কেন মিমকে একা রেখে চলে এসেছিলে? কেন তুমি মিমকে ধোঁকা দিলে? কেন তার সাথে প্রতারণা করে তাকে একা রেখে চলে আসলে? তারপর তোমার সাথে পার্কে দেখা করতে গিয়েছিল, তুমি নাকি আমার মেয়েটাকে অপমান আর থাপ্পড় দিছ। আমি মিমের বাবার কথা শুনে মনে হলো পুরো আসমান থেকে আমার মাথায় ভেঙে পড়ল। আমি বেশ অবাক চোখে মিমের দিকে তাকালাম। আমার মা বাবা সবাই অবাক হয়েই আমার দিকে তাকালো। আপনারা কি বলছেন এসব? আমি কেন আপনার মেয়েকে ধোকা দিতে যাব? আপনার মেয়ে তো আমার সাথে প্রতারণা করেছে, আমার নিষ্পাপ ভালোবাসাকে ধোকা দিয়েছে। আর আপনি বলেছেন আমি মিমকে ধোকা দিয়েছি? কেন তুমি বলনি মিমকে যে সে যদি বাবার বাড়ি থেকে টাকা না নিয়ে আসে তাহলে চাকরি করতে হবে, আর সেই টাকায় তুমি বিভিন্ন রকম নেশা করে এসে আরও টাকার জন্য মিমের গায়ে হাত তুলতে? কেন করলে এমন আমার মেয়ের সাথে? সে তো তোমাকে ভালোবেসে তোমার হাত ধরে বাড়ি ছেড়েছিল, তারপরও কেন তুমি আমার মেয়ের উপর নির্যাতন করলে? বাহ মিম, বাহ, কি সুন্দরভাবে কথাগুলো সাজিয়ে বলেছ তোমার মা বাবাকে। তুই আসলে একটা পতিতা। তুই পতিতার থেকেও একটা জঘন্য নীচ মহিলা। তোকে আমি চিনতে ভুল করেছি। তুই নিজে বাঁচার জন্য তোর মা বাবার কাছে আমাকে এতটা ছোট করে দিলি, আমাকে তাদের কাছে দোষারোপ করে দিলি যেখানে আমার কোনোই দোষ নেই। এই তুই যদি আমার বোনকে আরেকবার পতিতা বলেছিস তাহলে তোর মুখ ভেঙে দেবো বিশ্বাসঘাতক। এই চুপ, কোনো কথা বলবি না। আপনারা জানেন আপনার মেয়ে আমার সাথে কি করেছে আর কেন সেদিন পার্কে মিমকে চর মেরেছি? আপনার মেয়েকে ভালোবেসে আমি সবচেয়ে বড় ভুল করেছি। কারণ আপনার মেয়েকে ভালোবেসে আমি আমার মা বাবার থেকে আলাদা হয়েছি। যে মেয়েটা আমাকে সে ছোট্টবেলা থেকে পাগলের মতো ভালোবাসতো তাকেই কোনোদিন মূল্য দিইনি। আপনার মেয়ের জন্য যে কাজ কোনোদিন করিনি, শুধুমাত্র তাকে সুখী রাখার জন্য আমি সকাল থেকে রাত পর্যন্ত কাজও করে গেছি, শুধুমাত্র আমার মেয়েটা যেন সুখী থাকে। কিন্তু আপনার মেয়েটা একটা লোভী যে ভালোবাসাটাকে না শুধু টাকাকে ভালোবাসে। তাই সেখানে নিজের স্বামী থাকতে পরপুরুষের সাথে প্রেম ভালোবাসা করেছে। আমাকে প্রতিনিয়ত অবহেলার কষ্ট দিয়েছে, আমাকে রাস্তার কুকুর বলে গালাগালি করেছে। আমি তো একটা রাস্তার কুকুরই ছিলাম, যেখানে একটা লোভী মেয়ের মিথ্যা ভালোবাসায় নিজের জীবনটা শেষ করে দিতে চেয়েছিলাম। আপনার মেয়ে যখন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিল, বলল যে এই বাসার ভাড়া নাকি তার ইনকাম থেকে আসে, তখন আমি ঘৃণায় নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম। অবশ্য নিজেকে শেষ করার জন্য গাড়ির নিচে চলে এসেছিলাম, কারণ এই বাড়ি থেকে বের হবার সময় বাবা বলেছিল তুই মরে গেলেও আমার কিচ্ছু যায় আসে না। আর সে মেয়ে যাকে আমি ভালোবেসে তার হাত ধরে বাড়ি থেকে চলে গিয়েছিলাম, সে বলেছে তুই মরতে পারিস না, তুই মরে আমাকে মুক্তি দে। তাহলে আপনিই বলুন আমি বেঁচে থেকে কি করব, কার জন্য বাঁচব? কিন্তু আল্লাহ মনে হয় সেটা চায়নি, আমাকে বাঁচিয়ে দিলেন। মনে হয় আমার জন্য অন্য কিছু আমার কপালে ছিল, সেটা আর কেউই না, সেটা হলো রিমি। সেদিন অ্যাক্সিডেন্ট করে 4 মাস কমাইছিলাম। আপনার মেয়ে একটিবারও খোঁজ নিয়েছে যে আমি মারা গেছি না বেঁচে আছি? কিন্তু এই যে রিমি, সে আমাকে সুস্থ করে আমার নতুন জীবন উপহার দিয়েছে। আর সেদিন পার্কে আপনার মেয়ে অন্য একটা ছেলের সাথে, আমার বলতে ঘৃণা হচ্ছে যে এমন একটা মেয়েকে আমি ভালোবেসেছিলাম, সেই দিন শুধু চর মেরেছি। আপনার মেয়ের ভাগ্য ভালো। আমার বাবা আমার কথা শুনে আমাকে জড়িয়ে ধরলো আর বলল, সেদিন রাগের মাথায় কি বলেছি তাই বলে কি চলে যাবি? আমাদেরকে ক্ষমা করে দে বাবা। দেখি মা আর রিমি সবাই কান্না করছে আমার কথা শুনে।
আর আমার মা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আপনার মেয়ে আপনাকে উল্টাপাল্টা বললো আর আপনি সব মেনে নিলেন। আপনার মেয়ের জন্য আমার জীবন থেকে 1 বছর শেষ হয়ে গেছে। আর মিম, তোর লজ্জা করলো না নিজের মা বাবাকে আমার নামে মিথ্যা বলতে? ও, তোর তো আবার কোনো লজ্জাই নেই। যদি লজ্জা থাকতো তাহলে স্বামীকে রেখে পরপুরুষের বিছানায় যেতি না, পার্কে বসে সেদিন দুপুরে সবার সামনে এমন করতি না। তোর সাথে কথা বলতে আমার ঘৃণা হচ্ছে। তোর এই চরিত্রহীন চেহারা আমাকে কোনোদিনও দেখাবি না। বাবা মেহেদি, মিম যা করছে সে হয়তো ভুলে এমনটা করছে। আমি তার হয়ে তোমার কাছে মাপ চাইছি বাবা। আমার মেয়ের জীবনটা নষ্ট করো না, তুমি আমার মেয়েটাকে মেনে নাও বাবা। আপনি কেন মাপ চাইছেন? যার কোনো অন্যায় করেনি। আর মানুষ বলে একবারই করে, আর দ্বিতীয়বার কোনো সুযোগ থাকে না। আমি রিমিকে নিয়ে অনেক সুখী আছি। সে আপনার মেয়ের মতো লোভী না। আমাদের সংসারে আপনারা কোনো ঝামেলা সৃষ্টি না করলেই খুশি হব। যেহেতু আমাদের বাসায় প্রথম এসেছেন, কিছু খেয়ে তারপর যাবেন, না হলে আমাদের সম্মানে বাঁধবে। তাই বলে আমি রিমির হাত ধরে রুমে চলে আসতে যাব, তখন রিমির ভাই চিৎকার করে বলল, তুই তো অনেক বড় ভুল করেছিস আমার বোনকে কষ্ট দিয়ে। আমিও দেখবো তুই কিভাবে সুখে থাকিস। বলে তারা চলে গেল আমাদের বাসা থেকে। আমি খেয়াল করলাম, যখন আমি কথাগুলো বললাম মিম কোনো রিয়াকশনই করলো না। সে কেমনভাবে এমন মিথ্যা কথা বললো আমার নামে। তারপর রিমিকে নিয়ে রুমে চলে আসলাম। রিমি সোফায় বসে পড়ল, আর আমি বেলকনিতে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছি। রিমি সোফা থেকে উঠে এসে আমার সামনে দাঁড়িয়ে আমার বুকে তার পিঠ ঠেকালো, আর আমার হাত দুটো নিয়ে তার সামনে আমার বুকের মাঝে চলে আসলো। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমার চিন্তা হচ্ছে মিমের ভাই যেটা বলল সেটা খুব চিন্তায় আছি। যদি আমার কাছ থেকে তোমাকে কেড়ে নেয়? না, কেউ নেবে না আমাকে তোমার কাছ থেকে, কেউ কেড়ে নিতে পারবে না। তুমি শুধু আমাকে একটু ভালোবাসবে আর আমাকে সব সময় সাহস যোগাবে, যেন সংসারের সব আপদ বিপদ থেকে রক্ষা করতে পারি। খুব ভালোবাসবো তোমায়। তাহলে এখন আমাকে পাপ্পি দাও আর এতগুলো আদর করবা। তাই? আচ্ছা চলো, তোমাকে আজ 1 বস্তা আদর করব। তাই বলে রিমিকে কোলে তুলে নিলাম আর বিছানায় শুয়ে দিলাম, আর আমিও শুয়ে পড়লাম। আর রিমির চোখে দিকে তাকিয়ে আছি। এত মায়া কেন রিমির চোখে, যা সব কিছুকে হার মানায়, যা দেখতে দেখতে সারা জীবন পার করে দেওয়া যাবে? কি হলো, এমন ভাবে তাকিয়ে আছো কেন? আচ্ছা তুমি জানো, তোমার এই চোখে চোখ রাখলে মনে হয় আমার চোখ দুটো তোর চোখে যেন কি খুঁজছে। এক মাতাল করে অনুভূতি, মনে হয় হারিয়ে যাই তোমার কাজল কালো চোখে। তো হারিয়ে যান, আমি খুঁজে নিয়ে আসবো। তারপর রিমি আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর রিমি আমাকে ছেড়ে দিল। দুজনের দিকে তাকিয়ে কপালে কপাল ঠেকিয়েই দুজনেই হাঁপাচ্ছি। এখন সোজা ঘুমাবে, কোনো দুষ্টুমি চলবে না। ওকে, কিন্তু একটা শর্ত আছে। শর্তটি হলো প্রতিদিন তুমি আমার বুকে ঘুমাও, কিন্তু আজ আমি তোমার বুকে ঘুমাবো, আর তুমি আমাকে জড়িয়ে ধরে আমার মাথায় হাত বুলিয়ে দিবে। পাগল একটা, তোমাকে আমার বুকে না নিলে কাকে নেব বলো? তাই বলে রিমি আমাকে টান মেরে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলো। রিমি এমনভাবে শক্ত করে জড়িয়ে ধরেছে যেন তার বুকের ভিতরে আমাকে নিয়ে নেবে। আচ্ছা, আমাদের যখন সন্তান হবে তখনও কিন্তু আমি তোমার বুকে এইভাবেই মাথা দিয়ে ঘুমাবো। আর আমার থেকে যদি আমার সন্তানকে আদর করতে দেখি, তাহলে সেদিন বুঝবে এই মুহুদির বউ রিমি কি জিনিস। তাই ঠিক আছে, দেখা যাবে তুমি কি করতে পারো। এখন ঘুমাও আর আমাকে তোমার বুকের কাছে নাও। তোমার বুকে মাথা রেখে সারা জীবন পার করে দিতে চাই। সকালে ঘুম ভাঙলো মাথায় করে স্পর্শ পেয়ে। চোখ মেলে তাকিয়ে দেখে রিমি আমাকে জড়িয়ে ধরে বুকে মাথা দিয়ে শুয়ে আছে, আর রিমি আমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। আমি রিমিকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলাম। এই পাগল, উঠবে না? অফিসের সময় হয়ে যাবে তো। না, অফিসে যাব না। তোমার বুকে এভাবে সারা জীবন কাটিয়ে দিতে চাই। এখন চুপচাপ আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকো। না, অনেক বেলা হয়ে গেছে, আমাকে নাস্তা তৈরি করতে হবে তো। এখন ওঠো, সারা রাত দুষ্টুমি করে এখন আবার দুষ্টুমি করতে চাও, তাই না? তাই বলে রিমি উঠে ফ্রেশ হতে চলে গেল। আমি কিছুক্ষণ পর ফ্রেশ হতে গেলাম। তারপর নাস্তা করে রিমির কপালে একটা ভালোবাসার পরশ রেখে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে হঠাৎ করে মনে পড়ল কাল ঘটে যাওয়া কাহিনী। মিমের ভাই আমার আর রিমির সুখে থাকতে দেবে না। মিমের ভাই কী করতে চাইছে? আমাকে খুব সাবধানে থাকতে হবে, না হলে আমি রিমিকে হারিয়ে ফেলবো। আর আমি রিমিকে হারাতে চাই না, খুব ভালোবাসি পাগলিটাকে। এভাবে সারাদিন রিমির কথা ভাবতে ভাবতে অফিসটা শেষ করলাম। অফিস শেষে রিমির জন্য চকলেট আর ফুচকা নিয়ে গেলাম। রিমি এগুলো পেয়ে অনেক খুশি হলো। পাগলিটা খুশিতে আমাকে জড়িয়ে ধরে আমার গালে একটা কিস করে দৌড়ে রুমে চলে গেল। তারপর রাতের খাবার খেয়ে রুমে শুতে চলে আসলাম। আমি বিছানায় শুয়ে আছি, তারপর রিমি আমার বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়লো। এভাবে চলে গেল আরও 2 মাস। রিমি আমাকে ছাড়া আর আমি রিমিকে ছাড়া কিছুই বুঝি না।
মনে হয় আমাদের দুইটা শরীর একটা আত্মা। একদিন অফিস এসে বাসায় আসলাম, কলিং বেল বাজাচ্ছি কিন্তু কেউ দরজা খুলছে না। অনেকক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। কি হলো মা, দরজা খুলতে এত দেরি হলো কেন? কিছু না, তুই রুমে যা। আজ মায়ের কণ্ঠে এমন শোনাচ্ছে কেন? মনে হচ্ছে কিছু নিয়ে টেনশনে আছে। আমি রুমে চলে গেলাম, গিয়ে দেখি রিমি বিছানায় শুয়ে আছে। এই সময় রিমি তো কোনোদিন শুয়ে থাকে না, তাহলে রিমির কি শরীর খারাপ হলো? আমি তাড়াতাড়ি ব্যাগ রেখে রিমির পাশে গিয়ে বসলাম। রিমি, কি হয়েছে তোমার? শরীর ঠিক আছে তো? তাই বলে রিমির কপালে হাত দিলাম। না, ঠিক আছে তো, কোনো প্রকার জ্বর টর কিছুই নেই। একদম আমাকে টাচ করবে না, তোমার কোনো অধিকার নেই আমাকে স্পর্শ করার। তোমার মতো মানুষকে বিয়ে করে অনেক ভুল করেছি। মানুষ এমন হবে আমি কোনোদিন ভাবতেই পারছি না। আমি রিমির কথা শুনে অনেক অবাক হলাম। রিমি আমার সাথে এমন খারাপ ব্যবহার করতে পারলো? আমার জানা মতে আমি তো কারোর সাথে অন্যায় করিনি, তাহলে রিমি এসব বলছে কেন? রিমি, কি হয়েছে তোমার? আমার সাথে এমন বাজে ব্যবহার করছো কেন? কি দোষ করেছি আমি? তুমি জানো না তাই না? তা জানবে কি করে? তোমার আর শুনতে হবে না, তুমি যা করছো তা ভালোই করছো। তোমার কাছ থেকে এটা কোনোদিন আশা করিনি। আমার অন্যায়টি কি বলবে তো? কি করেছি আমি? বিনা অপরাধে তুমি আমাকে কিছু বলতে পারো না? আরে তুমি কোনোদিন অফিসে গিয়ে আমাকে ফোন দাও যে নিজের বউটা কি করছে, কেমন আছে? অফিসে গিয়ে আমাকে একবারে তো ভুলেই যাও। বুদ্ধু, তুমি বাবা হতে চলেছো আর আমি মা হতে চলেছি। আমি রিমির কথা শুনে কি বলবো বুঝতে পারছি না। খুশিতে আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি বের হলো। আমি খুশিতে কি করব ভেবে পাচ্ছি না। হঠাৎ করে রিমিকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। এই পাগল বড় আমার, কান্না করছো কেন? আমি আজ যে কত খুশি হয়েছি তা তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার জীবনের সবচেয়ে সেরা খুশি তুমি দিলে। আসলে বাবা হওয়ার আনন্দটা যে কত বেশি, সেটা যারা বাবা হতে পেরেছেন তারাই ভালো করে জানেন। হঠাৎ করেই আমি রিমিকে এক ঝটকায় সরিয়ে দিয়ে বেলকনিতে চলে আসলাম। কিছুক্ষণ আগে রিমির কথাগুলো মনে পড়ে গেল। একদিন মিমো আমাকে এভাবে অবহেলা করেছিল। আমি তো রিমির কথা শুনে অনেক ভয় পেয়ে গেছিলাম। রিমির উপর এখন ভীষণ রাগ হচ্ছে। রিমি পিছন থেকে আমাকে জড়িয়ে ধরে বলল, কি হলো, তুমি এখানে চলে আসলে কেন? আমি রিমিকে এক ঝটকায় ছাড়িয়ে নিলাম আর বাইরের দিকে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে আছি। কোনো কথা বলছি না রিমির সাথে। কি হলো, এমন করছো কেন? আমাকে ঝরা দিচ্ছ কেন? রিমি, তুমি জানো মিমো আমাকে এভাবে অবহেলা করতো যেভাবে তুমি আমাকে প্রথমে বললে? তুমি জানো খুব কষ্ট পেয়েছিলাম তোমার কথায়। তুমি যখন এগুলো বললে, যখন মিম বলতো তখন প্রচুর কষ্ট হতো। হয়তো কোনোদিন এই কথাগুলো বলতে পারতাম না। তোমার ভালোবাসার জন্য আমি সব ভুলে গেছি। তুমি আবার সেই পুরনো কথা মনে করিয়ে দিলে। যখন কাছের মানুষ বা সবচেয়ে প্রিয় মানুষ যখন অবহেলা করে কষ্ট দেয়, তখন সহ্য করতে পারি না। ঠিক আমিও তেমন সহ্য করতে পারি না। তাই গাড়ি নিচে চলে গিয়েছিলাম সবাইকে মুক্তি দিতে। আমি সব সহ্য করতে পারবো, কিন্তু অবহেলা সহ্য করতে পারবো না। রিমাবার আমার সামনে এসে আমার 2 গালে আলতো করে হাত দিল। আমি বুঝতে পারিনি আমার এই কথাটুকুতে এত কষ্ট পাবে। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, কিন্তু আমি সত্যিই বুঝতে পারিনি এমন হবে। আমাকে মাফ করে দাও তুমি, আর কোনো দিন বলবো না এমন কথা। আমাকে ক্ষমা করে দাও। আরে তুমি কেন মাপ চাইছো? যেখানে আমার কপালটাই এমন, সেখানে তুমি কেন মাপ চাইছো? আমার কপালটা অবহেলিত, যেখানে অবহেলা ছাড়া আর কিছুই বা পাবো না। যাও, তুমি শুয়ে পড়ো। এখন থেকে একদম রাত জাগা চলবে না, সবসময় বিশ্রাম নেবে। যাও, গিয়ে শুয়ে পড়ো। তুমি ঘুমাবে না? তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার বেড়ে দিচ্ছি। না, কিছু খেতে ইচ্ছে করছে না। আজ সারা রাত এখানে দাঁড়িয়েই মেঘের মধ্যে তারা খোঁজার বৃথা চেষ্টা করব। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আজ আমার আবার মিমির কথাগুলো মনে করে দিল, যে কথাগুলো সবসময় বলে থাকতে চাই, কিন্তু জীবনে মনে হয় এই কথাগুলোই বলতে পারবো না। না, তুমি না গেলে আমিও যাব না। আমি এখনো খাইনি, তুমি না খেলে আমিও খাবো না। চলো এখন নিচে চলো। তাই বলে আমার হাত ধরে টানতে লাগলো। আমার পা কিছুতেই বেঁধেছিল, তাই রিমি হাত ধরে টান দেওয়ার জন্যই পড়ে যেতে লাগলাম, কিন্তু নিজেকে সামলে নিলাম। মাথায় প্রচণ্ড রাগ উঠে গেল। এমনিই মন খারাপ, তার উপর আবার ঝামেলা। তাই রিমিকে চিৎকার করে একটা ঝাড়ি দিলাম। এই তো সমস্যা কি? বললাম না খাবো না আমি, তুই গিয়ে খেয়ে নে। আমার চিন্তা তোর করতে হবে না। যা গিয়ে শুয়ে পড়। আইসে বড় কষ্ট দিয়ে কষ্ট ভোলাতে, যত সব। যা এখান থেকে। রিমি আমার কথা শুনে ভয় পেয়ে গেল আর আমার হাত ছেড়ে দিয়ে আমার দিকে ছল ছল চোখে তাকিয়ে রইল। আমি কোনো কিছু না বলে বাইরে চলে আসলাম। বাইরে এসে সিগারেট খেলাম 1 প্যাকেট, তারপর রুমে চলে আসলাম।
রুমে এসে দেখি রিমি বিছানায় বসে কান্না করছে। রিমির কান্না দেখে ভীষণ খারাপ লাগলো, কিন্তু এখন আমার মনে মিমের বলা কথাগুলো মাথায় ঘুরছে, তাই এখনও রাগটা কমেনি। বেলকনিতে এসে একটা সিগারেট ধরালাম। অনেকদিন পর সিগারেট টানছি, খুব ভালো লাগছে। এভাবেই একটা টানা শেষ করলাম। আর একটা ধরিয়ে যেখানে টান দিতে যাব, তখন রিমি এসে আমার হাত থেকে সিগারেটটা নিয়ে নিজে টানা শুরু করলো। আমি তো রিমির কাণ্ড দেখে বেশ অবাক হলাম। রিমি এক টান দিয়েই কাশতে কাশতে আমাকে জড়িয়ে ধরে হামা করে কান্না শুরু করে দিল। প্লিজ এসব আর খেও না, আমার কসম লাগে এসব খাইলে তোমার যে ক্ষতি হবে। তখন আমি কি নিয়ে বাঁচবো বলো? তোমার কিছু হলে আমি বাঁচতে পারবো না। আর আমি ওই কথাগুলো বলতে চাইনি। মা আর আমি দুজন মিলে প্ল্যান করেছিলাম তুমি আসলে এভাবে কথা বলতে। আমি চুপ করেই আছি। দেখো, তুমি কথা না বললে কিন্তু আমি কিছু খাবো না। আর আমি না খাইলে তোমার জিনাতকে তুমি সুস্থ পাবে না, বলে দিলাম। আমি এবার রিমির মাথা তুলে রিমির কপালে একটা চুম্মা এঁকে দিলাম। আর অমনি পাগলিটা আমাকে জড়িয়ে ধরলো খুশিতে। তারপর রিমি আমাকে খাইয়ে দিল, আর আমিও রিমিকে খাইয়ে দিলাম। তারপর ঘুমিয়ে পড়লাম। এভাবে আমাদের সংসার সুখে শান্তিতে কেটে যাচ্ছিল। এক রাতে আমি গাড়ি চালিয়ে বাসায় আসছি, তখন মাঝরাতে একটা মেয়ে লিফট চাইলো। এত রাতে কোনো মেয়ে বিপদে পড়েছে মনে হয়, তাই একটু সাহায্য করলাম। কিছু দূর যাবার পর মেয়েটি বললো একটু দাঁড়াতে এখানে। তারপর মেয়েটি গাড়ি থেকে নিচে নেমে আমাকে বললো নিচে নামুন, চলুন এক কাপ কফি খেয়ে আসি। এরই মধ্যে মেয়েটির সাথে পরিচিত হয়ে গেছি, তাই আমাকে জোর করলো কফি খাওয়ার জন্য। আমাকে শেষ পর্যন্ত নামতেই হলো। তারপর সে মেয়েটির মেয়েটির নাম হলো অনিকা। অনিকা কফি অর্ডার দিয়ে আসলো, আর আমি চেয়ারে বসেছিলাম। অনিকা আমার পাশে বসে চেয়ার টেনে বসলো। তারপর কিছু কথা বলতে বলতে কফি চলে আসলো। দুজনে কফি শেষ করে বিল অনিকা দিল। আমাকে কোনোভাবে বিল দিতে দিল না। তারপর গাড়িতে উঠে যে গাড়ি স্টার্ট দিব, তখন মাথাটা কেমন যেন ধরে আসলো, বুঝতে পারলাম না। চোখ দুটো কেমন যেন বন্ধ হয়ে আসছে। তারপর আর কিছু মনে নেই, মনে হয় ঘুমিয়ে পড়েছিলাম। যখন চোখ মিললাম, তখন দেখি আমি একটা অচেনা রুমে শুয়ে আছি। শরীরে কোনো কাপড় চোপড় নেই। বুঝতে পারলাম কারণ আমার সাথে খারাপ কিছু হয়েছে। আমি ভয়ে ভয়ে উঠে প্যান্ট শার্ট পরে বাইরে চলে আসলাম। দেখি নিচে আমার গাড়ি পার্ক করা রয়েছে। আমি কোনো কিছু না ভেবে গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলাম। ফোনটা বের করে দেখি ফোন অফ, চার্জ নেই মনে হয়। গাড়ির ভিতরে ফোন চার্জ দিলাম। কিছুক্ষণ পর ফোন অন করলাম। কী ব্যাপার, কোনো কল বা মেসেজ নেই, অথচ আমি কাল সারা রাত বাইরে, আর রিমা আমাকে একটা ফোন পর্যন্ত করেনি। বেশ অবাকও হলাম আমি এখন, কি হচ্ছে আমার সাথে এসব। আর কাল রাতের মেয়েটি কে ছিল, কি করতে এমন করলো, কিছুই ভেবে পাচ্ছে না। বাসার সামনে এসে কলিং বেল চাপলাম। বেশ কিছুক্ষণ পর দরজা খুলে দিল। দেখি কাজের মেয়েটা দরজা খুলে দিল, আর আমার দিকে কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তারপর আমি বাসার ভেতরে প্রবেশ করলাম। দেখি মা বাবা সোফায় বসে আছে, বেশ চিন্তিত লাগছে। মা বাবা, তোমরা এভাবে বসে আছো কেন, কি হয়েছে বলবে তো আমাকে? মেয়েটা তোকে এত ভালোবাসে, আর তুই রিমিকে এভাবে ঠকাতে পারলি? তোকে ছেলের পরিচয় দিতে ঘৃণা হচ্ছে আমার। এখন যদি তোকে বেশি কিছু বলি, তুই আবার আমাদের ছেড়ে চলে যাবি। তাই তোকে আমি বেশি কিছু বলবো না, কিন্তু তুই আমার বৌমাকে, নিজের মেয়েকে কিভাবে ঠকালি তাই বল। মা বাবা, কি হয়েছে এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। মা এসে আমাকে 2টা চড় মারলেন। তুই ওই মুখে আমাকে মা রাখবি না, তোর সাথে আমার কথা বলতেও ঘৃণা হচ্ছে। তুই দূর হ আমার চোখের সামনে থেকে। তাই বলে মা বাবা তাদের রুমে চলে গেল, আর আমি পাথরের মধ্যে সেখানে দাঁড়িয়ে আছি। এই প্রথম মা আমার গায়ে হাত তুললো। খুব কষ্ট হচ্ছে, আমার 2 চোখ বেয়ে পানি ঝরতে লাগলো। বিনা অপরাধে মা আমাকে মারলো, আর বাবা আমাকে অবিশ্বাস করলো। আমি দাঁড়িয়ে না থেকে নিজের রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রিমি বিছানার উপর হাঁটু ভাঁজ করে মাথা গুজে বসে আছে। আমি 2বার রিমিকে ডাকলাম, কিন্তু রিমি কোনো উত্তর দিল না। তারপর আমি গিয়ে রিমির মাথায় হাত রাখলাম। রিমি মাথা উপরে তুলল। রিমি চোখ দেখে আমি তো ভয় পেয়ে গেলাম। চোখ লাল হয়ে আছে, আর ফুলেও আছে, আর চোখ দিয়ে টপটপ করে পানিও পড়ছে। আমাকে টাচ করবি না তুই, তোর ওই নোংরা শরীর নিয়ে আমাকে টাচ করবি না। তোর মতো চরিত্রহীন ছেলের সাথে আমি সংসার করছি কিভাবে? রিমি আমার শার্টের কলার ধরে বলল, বল, তোকে কি জিনিসের কমতি রাখছি? তুই যখন চেয়েছিস তখন আমার দেহ তোকে দিয়েছি যেন তুই সুখে থাকিস, কিন্তু তুই কেন এই নোংরা মেয়ের সাথে রাত কাটালি? কি দেইনি আমি তোকে? নিজের থেকেও তোকে ভালোবেসেছি। তোর চাহিদা মেটানোর জন্য নিজের
ইচ্ছা না থাকার পরও তোর ইচ্ছাকে প্রাধান্য দিয়েছি আমি, তাও তুই কেন ওই মেয়ের কাছে গেলি? আমাকে এখন আর ভালো লাগে না, তাই না কুত্তা? আমি তোর ইচ্ছা মতো চাহিদা মেটাতে এই নে, এখন ইচ্ছা মতো চাহিদা মেটা। তাই বলে রিমি তার বুকের ওপর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিল। আমাকে নিয়ে তোর খিদা মেটা, নে তোর যত খুশি তোর শরীরের ক্ষুধা নিবারণ কর, কিচ্ছু বলবো না তোকে। কিন্তু তুই ওই মেয়ের সাথে কেন রাত কাটালি? রিমি কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ল। আমি গিয়ে রিমির সামনে বসলাম। রিমির হাত দুইটা আমার হাতের মধ্যে নিলাম। রিমি এক ঝাটকায় হাত ছাড়িয়ে নিল। তোকে বলছি না আমাকে টাচ করবি না। রিমি আগে আমার কথাটা তো শোনো। কাল রাতে তোর কোনো কথা আমি শুনবো না, তুই আগে বল তোর কোন ইচ্ছা আমি পূরণ করিনি যে তোকে ওই নোংরা মেয়েদের কাছে যেতে হলো? আরে তুই যদি একবার বলতিস যে তোর শরীরের চাহিদা ঠিকমতো মেটাতে পারছি না, তাহলে তোকে খুশি করার জন্য সব সময় তোর কাছে পড়ে থাকতাম। কেন বললি না তুই আমাকে? রিমি তুমি যা ভাবছো সেরকম আমি কিছুই জানি না। কাল রাতে আমাকে কাল রাতে খুব ফুর্তি করেছিস তাই বলতে চাইছিস তো? এখন তোর সাথে কথা বলতেও আমার ঘৃণা হচ্ছে। তোর ওই নোংরা চেহারা আমি দেখতে চাই না। তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে আসবি। রিমি তুমি আগে আমার পুরো কথাটা শুনবে তো, তারপর তুমি চিন্তা ভাবনা করে দেখবে তুমি আমার সাথে কথা বলবে কি বলবে না। কাল রাতে এক মেয়ে লিফট চায়, তারপর তাকে লিফট দেওয়ার সময় কফি খাওয়ার অফার করে। তারপর কফি খেয়ে গাড়ি স্টার্ট করতে যাব, তারপর আর কিছু মনে নেই। এখন তুমি বলো আমার এখানে কোনো দোষ আছে? তোর কথা আমি বিশ্বাস করি না। তুই যদি অজ্ঞান হয়ে থাকিস, তাহলে ছবিতে দেখলাম তুই মেয়েটাকে জড়িয়ে ধরে ছি ছি ছি, আর বলতেও লজ্জা করছে। আমি আর এখানে তোর সাথে থাকতে চাই না। আমি এক্ষুনি বাড়ি চলে যাব। রিমি তুমি বিশ্বাস না করলে তোমার কিন্তু পরে পস্তাতে হবে। কোনো কিছু ভালোভাবে না দেখে না বুঝে তুমি আমাকে দোষারোপ করতে পারো না। যা দেখলাম তাতে আর বিশ্বাস হয় না তোমাকে। ছি, এমন একটা খারাপ ছেলের সাথে আমি সংসার করছি। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। তাই বলে রিমি তার ব্যাগ গোছাতে লাগলো। রিমি প্লিজ যেও না, আমি কোনো অন্যায় করিনি, আমার কোনো জ্ঞান ছিল না, তুমি বিশ্বাস করো আমাকে। আমি শুধু তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া থাকতে পারবো না আমি। আমাকে কষ্ট করে রেখে আসবেন নাকি আমি নিজেই চলে যাব? তাই বলে রুম থেকে বেরোতে লাগলো। আমি গিয়ে রিমিকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। প্লিজ রিমি আমাকে ছেড়ে যেও না, তোমাকে ছেড়ে আমি অসম্পূর্ণ, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তোমাকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারবো না আমি। আমাকে ছেড়ে চলে যেও না তুমি। তুমি চলে গেলে আমি পাগল হয়ে যাবো রিমি, তুমি চলে গেলে আমি কাকে জড়িয়ে ধরে ঘুমাবো? প্লিজ রিমি আমাকে ভুল বোঝো না, আমাকে ছেড়ে যেও না, খুব কষ্ট হবে তোমাকে ছাড়া। তো সাহস কি করে হলো তোর এই নোংরা শরীর নিয়ে আমাকে টাচ করার? তাই বলে রিমি আমাকে এক ঝটকায় সরিয়ে দিয়ে আবার চলতে লাগলো। আমি গিয়ে রিমির হাত ধরলাম, আর রিমির হাত ছাড়িয়ে আমার গালে দুইটা থাপ্পড় মারলো। আমার গায়ে তখন কোনো শক্তি ছিল না, শুধু রিমিকে হারানোর ভয় ছিল, তাই নিজেকে সামলাতে পারিনি। রিমির জ্বরের কারণে দরজায় এক কোণায় মাথাটা লেগে কেটে গেল, আর মাথা দিয়ে রক্ত পড়তে লাগলো। আমার সাদা শার্ট রক্তে লাল হয়ে গেল, কিন্তু রিমি দেখেও না দেখার ভান করে চলে গেল। রিমি চলে গেল ব্যাগ নিয়ে, আর আমি নিজের রক্ত দেখে সেখানে অজ্ঞান হয়ে গেলাম। তারপর চোখ খুলে দেখি আমি যেখানে পড়েছিলাম সেখানে আছি। রক্তে আমার পিঠ ভিজে গেছে, মাথায় প্রচণ্ড ব্যথাও করছে, কথা বলতেও কষ্ট হচ্ছে। আমি জোরে কথা বলার চেষ্টা করছি কিন্তু পারছি না। আস্তে আস্তে উঠে মার রুমে গেলাম। মা আমাকে দেখে মেহেদি বলে একটা চিৎকার করলো। তারপর মা আমাকে ধরে বিছানায় শুয়ে দিল। তারপর ডাক্তারকে ফোন দিল। ডাক্তার এসে আমাকে একটা ইঞ্জেকশন পুশ করলো। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করি, আর মাথা ব্যান্ডেজ করা হয়েছে। হঠাৎ করে রিমির কথা মনে পড়ে গেল। কেমনভাবে পারল রিমি এটা করতে? সে যখন নিজের থেকে আমাকে বেশি ভালোবাসে, তাহলে কেন আমাকে আঘাত করে দেখেও না দেখার ভান করে চলে গেল? আমাকে দুইটা চড়ও মারল। আমি তো রিমিকে অনেক ভালোবেসে ফেলেছি। রিমির প্রতি আমার অনেক রাগ হতে লাগলো। তার এই অবহেলা কষ্টের প্রতিশোধ নেব, তার আগে আমাকে সুস্থ হতে হবে। হঠাৎ করে মিমের ভাইয়ের কথা মনে পড়ে গেল। মিমের ভাই বলেছিল আমাদের সুখে শান্তিতে সংসার করতে দেবে না। তাহলে এটা মিমের ভাইয়ের কাজ? আগে সুস্থ হয়ে নিই, তারপর সব কটাকেই দেখে নেব। এভাবে এক সপ্তাহ পার হলো। আমি এখন অনেকটাই সুস্থ হয়ে গেছি। এই কয়টা দিন আমি একটা রাতও ঘুমোতে পারিনি, কারণ রিমিকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না। ঠিকমতো খেতেও পারিনি, রিমি নিজের হাতে খাইয়ে দেয়নি বলে। আমার খুব কষ্ট হচ্ছে রিমির বলা সেদিনকার কথায়। আমাকে এত ভালোবাসে আর বিনা অন্যায় আমাকে এভাবে শাস্তি দিল।
ভাবতে আমার দু চোখের পানি ঝরতে লাগলো। সে তো আমাকে কথা দিয়েছিল যে আমাকে ছেড়ে কোথাও যাবে না, তাহলে কেন চলে গেল? সব মেয়েরাই এরকম, আমি আর কাউকে বিশ্বাস করি না। কিন্তু তার আগে রিমিকে বিশ্বাস করাতে হবে যে আমি নির্দোষ। আমি আমার পুরনো এক বন্ধুকে ফোন দিলাম আর সব কাহিনী বললাম, আর বললাম যে মিমির ভাইকে আটকে রেখে মেরে তার মুখ থেকে সত্য কথা বের করতে হবে। বন্ধু বলে কোনো চিন্তা করতে হবে না, সে কাজটা করা হলে আমাকে জানাবে। এই কয়টা দিন রিমি আমার একটা খোঁজও নিল না, আবার আমাকে ভালোবাসে, হাসি পাচ্ছে ভীষণ। আসলে মেয়েদের বিশ্বাস করতে নেই, সব মেয়েরা একই রকম, সব এক একটা বিশ্বাসঘাতক। ডোন্ট মাইন্ড আপুরা। 2 দিন পর বন্ধু ফোন করে বলল কাজ হয়ে গেছে। আমি তাড়াতাড়ি সেখানে পৌঁছালাম, গিয়ে দেখি মিমের ভাইকে অলরেডি আধমরা করে ফেলেছে মারতে মারতে। আমি গিয়ে হকি স্টিক দিয়ে পায়ে জোরে একটা বাড়ি দিলাম। তুই যদি এখন সব সত্যি বলিস তাহলে তোকে আর সারা জীবন হুইল চেয়ারে বসে থাকতে হবে না, আর যদি মিথ্যা বলিস তাহলে এমন অবস্থা করব মা বাবা থাকতে অনাথ হয়ে যাবি, শালা কুত্তার বাচ্চা। বলছি, সব বলছি, আমাকে আর মারবেন না। সেদিন রাতে ওই মেয়েটাকে আমি বলেছিলাম আপনার সাথে এমনটা করতে, তাই এমন করেছে। এখন সে মেয়েকে কোথায় পাবো? যশোর পতিতেই থাকে। আমাকে ছেড়ে দেন ভাই, আমি কথা দিচ্ছি আর কোনোদিন আপনাদের মাঝে আর আসবো না। আমাকে মাফ করে দেন। দোস্ত, একে ছাড়িস না, আগে দেখ শালাবাবু সত্য কি মিথ্যা বলছে। আমি যখন ছাড়তে বলবো তখন ছাড়বি। তাই বলে চলে আসলাম পতিতালয়ে, আর সেই মেয়েকে দেখা মাত্রই একটা কষে থাপ্পড় মারলাম আর টানতে টানতে গাড়িতে উঠিয়ে নিলাম। তারপর সোজা রিমিদের বাসায় চলে আসলাম। কলিং বেল বাজালাম। রিমির মা মানে আমার ফুপু দরজা খুলে দিল। তারপর আমি সোজা রিমির রুমে চলে গেলাম। রিমি আমার মাথায় ব্যান্ডেজ দেখে বেশ অবাকই হলো, আমার কাছে দৌড়ে আসতে চাইলো, কিন্তু আমার সাথে মেয়েটাকে দেখে দাঁড়িয়ে গেল। আমাকে এই মেয়ের সাথে রাত কাটাতে দেখেছিলে তাই না? তাহলে মেয়ের কাছ থেকে শুনে নিও যে আমি কোনো অপরাধ করেছি কিনা। এই মেয়ে, সব ঘটনা বল ওকে। তারপর সেই ফালতু মেয়েটা রিমিকে সব বলতে লাগলো, আর রাতে আমাদের মধ্যে যে কিছু হয়নি সেটাও বলল। রিমির দিকে তাকিয়ে দেখে রিমির চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, নীরব কান্না করেই যাচ্ছে। তারপর রিমি রেগে গিয়ে সে মেয়েকে একটা থাপ্পড় দিল। আমি কোনো মতে মেয়েটিকে চলে যেতে বললাম। তুমি আমাকে ভুল বুঝলে? তুমি তো বলেছিলে যে আমাকে ছেড়ে কোনোদিন যাবে না, তাহলে সামান্য একটা ভুলের কারণে তুমি আমাকে ছেড়ে চলে আসলে। তাও আবার আমি সেখানে কোনো অন্যায় করিনি। তুমি তো বলেছিলে যে আমাকে তুমি অন্ধের মতো বিশ্বাস করো, যদি বিশ্বাস করতে তাহলে আমাকে ভুল বোঝার আগে 100 বার ভাবতে। আর আর যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসা বলতে কিচ্ছু নেই। আসলে কি জানো, আমার কপালটাই এরকম, যাকে যত ভালোবাসি সে তত বেশি অবহেলা করে, কষ্ট দিয়ে ধোকা দিয়ে চলে যায়। আমার জীবনটা কি জানো, একটা অবহেলিত জীবন, যেখানে সবাই কষ্ট দিতে পারে, কেউ ভালোবেসে কাছে টেনে নিতে পারে না। সেদিন যদি আমি মারা যেতাম তাহলে অনেক ভালোই হতো, অন্তত অবহেলাটা রিটার্ন করতে পারতো না। কারণ সারাটা জীবন কষ্ট না পেয়ে একবারে মরে যাওয়াটাই অনেক ভালো। রিমি দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করে ফেলেছি তোমাকে না বুঝে। এবার আমার পা জড়িয়ে ধরলো। একটিবার আমাকে মাফ করে দাও, একবার সুযোগ দাও তোমাকে ভালোবাসার। আজ কেন জানি রিমির কান্না করছে তা আমার মধ্যে কোনো খারাপ লাগা কাজ করছে না। তারপর নিজের ভাগ্যের কথা ভেবে রিমিকে ওপরে তুললাম, কারণ যেখানে আমার কপালটাই খারাপ সেখানে রিমিকে কেন দোষ দেব। আমাকে মাফ করে দাও, আর কোনো দিন তোমাকে ভুল বুঝবো না। ঠিক আছে, মাফ করলাম, চলো বাসায় চলো, মা বাবা সবাই অপেক্ষা করছে। তারপর রিমি বুক থেকে মাথা তুলে বলল, কি হয়েছে তোমার, ব্যান্ডেজ কেন? আমার ফাটা কপাল ফেটে গেছে, বিনা অপরাধে শাস্তি এটা, তাও আমার প্রিয়জন দিয়েছে শাস্তিটা। আমার ভালো লাগছে না, তাই রিমিকে ছাড়িয়ে নিচে চলে আসলাম। রিমি বেশ অবাক হলো আমার আচরণে। রিমি কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার চলে যাওয়া দেখছে আর ভাবছে, আমি কত খারাপ একটা মেয়ে, নিজের স্বামীকে গালাগালি করেছি, অনেক খারাপ কথা বলেছি তাকে, আবার তাকে 2টা চড় মেরেছি। এই ভুলের জন্য আমার কোনো মাফ হবে না, স্বয়ং আল্লাহ আমাকে মাফ করবে না। তারপর আমি জড়িয়ে ধরলে মেহেদিও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে, আর আজ নিজে ছাড়িয়ে চলে গেল। তারপর রিমি তার ব্যাগ নিয়ে নিচে এসে দেখে আমি চলে এসেছি আগেই। বাইরে এসে দেখে আমি গাড়ির মধ্যে মাথা নিচু করে বসে আছি। রিমির দরজা খুলতে আমি আমার চোখের পানি মুছে নিলাম, কিন্তু তার রিমির চোখ এড়ায়নি। রিমি ভীষণ কষ্ট হচ্ছে, নিজেকে অপরাধী মনে হচ্ছে। বিনা অপরাধে আমার পাগলটাকে এত কথা শুনিয়ে স্বার্থপরের মতো চলে আসলাম আমি। রিমি গাড়িতে উঠে বসলো আর আমি ড্রাইভ করতে লাগলাম। কি হয়েছে,
কপালে বলবে। আমায় আঘাত লাগলো কিভাবে বলো? বললাম তো, আমার বিনা অপরাধের শাস্তি এটা। তারপর রিমি অনেক কথাই জিজ্ঞেস করছিল, আমি শুধু হ্যাঁ বা না বলেই উত্তর দিয়েছি। তাছাড়া কোনো কথা বলিনি রিমির সাথে। বাবার সামনে গাড়িটা রেখে আমি সোজা আমার রুমে চলে আসলাম। এসে বিছানার একপাশে শুয়ে পড়লাম। এদিকে রিমি বেশ অবাক হলো আমার কাণ্ড দেখে। আমি রিমিকে না নিয়ে বাসার ভিতরে চলে গেলাম, আর ব্যাগটাও নিলাম না। রিমি বুঝতে পারলো যে আমি এখন রেগে আছি রিমির ওপর, তাই এমনটা করছি। রিমি ব্যাগ নিয়ে রুমে এসে দেখে আমি বিছানায় ঘুমিয়ে পড়েছি। রিমি ব্যাগ রেখে নিচে চলে গেল মা বাবার সাথে দেখা করতে। রিমি মাকে দেখে জড়িয়ে ধরলো। আচ্ছা আম্মু, মেহেদির কপালে ব্যান্ডেজ কেন? কি হয়েছিল তার? কিন্তু সে বলল বিনা অপরাধে শাস্তি পেয়েছে। থাক না, এসব কথা এখন শুনতে হবে না, তুই রুমে গিয়ে শুয়ে পড়। না আম্মু, তোমাকে বলতে বলেছি, তুমি বলবে। মেহেদি বলছিল তুই নাকি চলে যাওয়ার আগে মেহেদিকে ধাক্কা দিয়েছিলি, তাই দরজায় কোনায় লেগে মাথা কেটে গেছে। আম্মুর কথা শুনে রিমির মুহূর্তেই মনে পড়ে গেল সেই চরের কথা। চর মারার সাথে সাথেই আমি ছিটকে দরজার সাথে ভারী খেয়েছিলাম। তাহলে কি আমি আমার পাগলটার এমন অবস্থা করেছি? মুহূর্তেই রিমির চোখে পানি জমতে শুরু করলো, আর দৌড় এসে রুমে চলে আসে। দেখে আমি ঘুমিয়ে পড়েছি। রিমি আস্তে আস্তে আমার মাথার কাছে বসে কপালে হাত বোলাতে লাগলো আর কান্না করতে লাগলো। রিমি নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে। সে কেমনভাবে পারলো তার ভালোবাসা, তার কলিজাটাকে এভাবে কষ্ট দিতে। রিমি নিজের কান্নাটাকে আটকাতে পারছে না। খুব কষ্ট হচ্ছে রিমির। তারপর রিমি আমার পাশে শুয়ে পড়লো, এক হাত দিয়ে আমাকে জড়িয়েও ধরলো। কিন্তু আমার ঘুম ভেঙে যায়। তারপর রিমির পাশ থেকে সরে অন্য পাশে ঘুরে শুয়ে পড়ি। এটা ভেবে রিমির খুব কষ্ট হচ্ছে যে। তারপর রিমি ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুম আসছে না। কারণ আমাকে না জড়িয়ে ধরলে ঘুম আসে না। এভাবে ওলটপালট করতে করতে শেষ রাতের দিকে ঘুমিয়ে পড়লো। সকালে রিমির ঘুম ভেঙে দেখলো আমি বিছানায় নেই। একটু পর ওয়াশরুম থেকে বের হলাম, কিন্তু রিমি যে বসে আছে আমি তার দিকে একবারও তাকাইনি, এমনকি কথা বলিনি। তারপর আমি নিচে চলে আসলাম নাস্তা করতে। একটু পর রিমি নাস্তা করতে আসলো। আমি নাস্তা শেষে রুমে চলে আসলাম। অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছি, তখনই রিমি আসলো। তুমি কি আমার উপর রাগ করে আছো? সেদিন আমি রাগের মাথায় তোমাকে চর মেরেছিলাম, আর রাগের মাথায় কী সব উল্টাপাল্টা বলেছিলাম। তারপরও কেন রাগ করে আছো আমার উপর? আমার ওইসব কিচ্ছু মনে নেই, সব ভুলে গেছি আমি। আর রিমি, তুমি কি জানো মানুষ রাগের মাথায় সবসময় সত্য কথা বলে, কোনোদিন মিথ্যে বলে না। তাই বলে টাই বাঁধতে লাগলাম, কিন্তু রিমি এসে আমার হাত থেকে টাইটা নিয়ে নিচে বাঁধতে লাগলো। আমি বাধা দিলাম না, কারণ এটা তার অধিকার। টাই বাঁধা শেষ হলে আমি চলে আসতে যাব, তখন রিমি বলল, কি হলো? আজ আমার কোমর জড়িয়ে ধরলে না কেন? আর অফিসে যাওয়ার আগে আমার কিস কই? চরিত্রহীন ছেলে এখন ভালো হওয়ার চেষ্টা করছে, যেন ভবিষ্যতে কারোর সাথে চরিত্রহীনতা না করতে পারে। আর এমন কেউ আছে আমি স্পর্শ করলে নাকি তার ঘৃণা হয়, তাই আমি যেন তার কাছে ঘৃণার পাত্র না হই, তাই একটু দেখে শুনে চলতে হচ্ছে। এই বলে আমি অফিসের উদ্দেশ্যে রওনা হলাম। আর এদিকে রিমি আমার কথাগুলো শুনে নিজের চোখের পানি আটকে রাখতে পারলো না, চিৎকার করে কেঁদে দিল। এভাবে সারাটা দিন চলে গেল। রিমি আমার ফোনের অপেক্ষায় বসে রইল, কিন্তু আমি একটা ফোনও করিনি। রিমির প্রচুর কষ্ট হচ্ছে। সে নিজের হাতে তার সুখের সংসারটা ভেঙে তছনছ করে দিল। আমি প্রতিদিন অফিস শেষ হলেই বাসায় চলে যেতাম, কিন্তু আজ বাসায় যেতে ভালো লাগছে না। মনে হচ্ছে কোনো দুর্ঘটনায় চলে যায়, যেখানে থাকবে না কোনো কষ্ট, কোনো অবহেলা, থাকবে না কোনো চরিত্রহীন বলে গালাগালি দেওয়ার কেউ। তাই বলে রাস্তার পাশে একটা বেঞ্চে বসে পড়লাম, আর আকাশের দিকে তাকিয়ে ভাবছি, কেন আমায় এত কষ্ট দিলে? কি অপরাধ করেছি আমি? এভাবে কষ্ট না দিয়ে আমাকে একবারে তোমার কাছে তুলে নিতে পারতে, তাহলে অন্তত পক্ষে আর কারো অবহেলার পাত্র হতে হতো না। এভাবে রাত 11টার সময় বাসায় গেলাম। আজ আর কলিং বেল বাজালাম না, ডুপ্লিকেট চাবি দিয়ে বাসার ভেতরে চলে গেলাম। দেখি রিমি খাবার টেবিলে বসে আছে। আমি আসা মাত্রই রিমি আমার কাছে আসলো। কোথায় ছিলে এত রাত পর্যন্ত? আর তোমার ফোন বন্ধ কেন? তাই বলে একদম আমার কাছে চলে আসলো আর আমাকে জড়িয়ে ধরতে গেল। এটা আমি অফিস থেকে এসে প্রতিদিন রিমাকে জড়িয়ে ধরতাম। ফোনে চার্জ ছিল না, তাই অফ হয়ে গেছিল। তাই বলে রিমির কাছ থেকে দূরে সরে আসলাম, রিমিকে জড়িয়ে ধরার সুযোগটাও দিইনি। তারপর আমি ফ্রেশ হয়ে আসলাম। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেতে বসলাম। রিমি খাবার বেড়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমি সেগুলো নিজে নিয়ে খাচ্ছি। খাবার সময় আমি মাথা নিচু করে খেয়ে ছাদে আসলাম। রিমির সাথে কোনো কথাই বলিনি। রিমি আমার দিকে বেশ অবাক দৃষ্টি দিয়ে তাকিয়েছিল। যে মানুষটা আগে আমাকে না খাইয়ে নিজে খেত না, আর সে একবারও বলল না রিমি তুমি খেয়েছো কিনা।
রিমি এসব ভাবছে আর কান্না করেই যাচ্ছে। রিমি কিছু না খেয়ে রুমে এসে দেখে আমি নেই। বেলকনিতে এসে দেখলো এখানেও পেল না। তারপর সোজা ছাদে চলে এলো। আজ আসার সময় এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসছিলাম, তাই ছাদে দাঁড়িয়ে সিগারেট টানছি। সেই সময় রিমি চিৎকার করে উঠল। তোমাকে না আমি সিগারেট খেতে মানা করেছি, তারপরও কেন সিগারেট খাচ্ছ? তুমি আমাকে কথা দিয়েছিলে আর কোনো দিন সিগারেট খাবে না, তাহলে কেন এখন খাচ্ছ? আমাকেও কি একদিন কথা দিয়েছিল আমাকে ছেড়ে কোথাও যাবে না, কিন্তু তুমি দেখো সামান্য একটা ভুলের কারণে সে আমাকে রেখে চলে গেল। যাকে না দেখে আমি এক মুহূর্তও থাকতে পারি না, যাকে জড়িয়ে না ধরলে আমার ঘুম আসে না, তাকে খাবার না খাইয়ে দিলে আমি খাই না, সে কিভাবে আমাকে ছেড়ে চলে গেল। তাকে ছাড়া থাকতে কষ্ট হচ্ছিল, তাই আমি নির্লজ্জের মতো প্রমাণ সাথে করে নিয়ে তাকে ভুল ভাঙিয়েছি। এখন তুমিই বলো, সবাই যদি আমাকে ছেড়ে চলে যায় তাহলে আমার চলার পথে সিগারেটটাকে কেন সঙ্গী করব না? তুমি জানো রিমি, আমার বুকে অনেক কষ্ট জমা হয়ে আছে, তাই সেগুলো বুক থেকে সরাতে এই সিগারেটটি টানা। কিন্তু কষ্ট আরও বাড়ছে। রিমি আমার কাছে এসে জোরে ধরে চিৎকার করে কান্না করতে লাগলো। আমি আর কোনো দিন তোমাকে ছেড়ে যাব না, কোনো দিন ভুল বুঝবো না। তবুও তুমি আমাকে মাফ করে দাও, আমি যা সহ্য করতে পারছি না। তুমি তো কোনো অন্যায় করোনি, আর তোমাকে তো অনেক আগেই মাফ করে দিয়েছি। তোমার বললাম না, আমার কপালটাই এমন অবহেলিত জীবন। এখন আমাকে ছাড়ো। জীবনে অনেকজনের কাছেই ঘৃণার পাত্র হয়েছি, এখন আবার তোমার টাচ করে আর নতুন করে ঘৃণার পাত্র হতে চাই না। আর আমার তো আবার চরিত্রও খারাপ, বাসায় বউ রেখে হোটেলে গিয়ে মেনে ফুর্তি করি, তাই না? একটা কথা কি জানো রিমি, যদি অন্য কেউ অবহেলা করে গালাগালি করে সেটা সহ্য করা যায়, মেনে নেওয়া যায়, কিন্তু যখন আপন কেউ নিজের মানুষ, নিজের সবচেয়ে প্রিয় মানুষ অবহেলা করে গালাগালি করে, তখন সহ্য করা যায় না, অনেক কষ্ট হয়। তা তোমাকে বলে বোঝাতে পারবো না। দেখি রিমি মাথা নিচু করে একভাবে কান্না করে যাচ্ছে। আমি জানি রিমি নিজেকে অপরাধী ভাবছে, কিন্তু কিছু করার নেই আমার। এখন রুমে গিয়ে শুয়ে পড়ো। এখন তুমি একা নও, তোমার মাঝে আরও একটা প্রাণ আছে। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো, না হলে আবার আমার মামনি শরীর খারাপ করবে। তুমিও চলো রুমে। তুমি এখানে দাঁড়িয়ে কি করবে এখানে? এভাবে সারা জীবন একা কাটিয়ে দিতে ইচ্ছে করছে। এখন যদি আবার কাউকে ভালোবাসি, সে যদি আবার অবহেলা করে, তাই নিজেকে সবসময় একা রাখার অভ্যাস করতে হবে। রিমি কান্না করতে করতে নিচে চলে গেল, আর আমি আকাশের দিকে তাকিয়ে সুখে টান দিচ্ছি। এভাবে সিগারেট সব শেষ করলাম। টাইম দেখি রাত 3টা বেজে গেছে। রুমে চলে গেলাম, এখন একটু ঘুমোতে হবে। রুমে গিয়ে দেখি রিমি বাচ্চাদের মতো জড়সড় হয়ে শুয়ে আছে, মুখে পানির দাগ। কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে মনে হয়। তারপর আমি রিমির অন্য পাশে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি আমার বুকে শুয়ে আছে। অনেকদিন পাগলিটাকে বুকে জড়িয়ে নিইনি, বুকটা কেমন শূন্য শূন্য লাগলো। এখন আমার বুকটা পরিপূর্ণ লাগছে। এভাবে কিছুক্ষণ পর রিমিকে এক ঝটকায় সরিয়ে দিলাম। রিমি কিছুটা ভয় পেল, আসলে ঘুমের মধ্যে রিমিকে ফেলে দিয়েছি তো, তাই এমন ভয় পেয়েছে। কি হলো, তুমি আমাকে তোমার বুক থেকে সরিয়ে দিলে কেন? ভালোবাসা জিনিসটা কেমন সহ্য হচ্ছে না আমার, তাই বলে ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম নাস্তা করে, অফিস যাওয়ার জন্য রেডি হচ্ছি। আবার তখন রিমি টাই পরিয়ে দিতে আসলো, কিন্তু আমি মুখ অন্যদিকে করে রাখছি। তারপর কোনো কথা না বলে অফিসে চলে আসলাম। আসার সময় রিমি চোখে পানি দেখলাম, কারণ অফিস যাওয়ার আগে রিমিকে জড়িয়ে ধরে একটা কিস করতাম কপালে। এখন সেটা খুব মিস করছি, তাই হয়তো কষ্ট হচ্ছে। সারাদিন কাজ করে আজ আবার রাত করে বাসায় আসলাম। কলিং বেল বাজালাম, রিমি দরজা খুলে দিল। আমাকে দেখা মাত্র রিমি জড়িয়ে ধরতে গেল। আমি রিমিকে থামিয়ে দিয়ে বললাম, শরীরে অনেক ময়লা আছে, ঘাম লেগে আছে, তুমি জড়িয়ে ধরলে তোমার শরীর নোংরা হয়ে যাবে, পরে তোমার ঘৃণা হতে পারে। তাই বলে রুমে চলে আসলাম। ফ্রেশ হয়ে সিগারেটের প্যাকেটটা নিয়ে ছাদে চলে গেলাম। একটা সিগারেট ধরিয়েছি আর মনের সুখে সুখটান দিতে লাগলাম। এই কয়টা দিনে রিমি কেমন যেন শুকিয়ে যাচ্ছে, চেহারা কেমন সবসময় মনমরা হয়ে থাকে। রিমির সাথে এখন আর বেশি কথা বলি না, যদি কিছু বলে শুধু হ্যাঁ বা না উত্তর দিই। তুমি আজ আবার সিগারেট টানছো, এভাবে প্রতিদিন সিগারেট খাইলে তোমার ক্ষতি হবে যে। আমার আর ক্ষতি হওয়ার বাকি আছে কি বলতে পারো? জীবন থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো হারিয়ে গিয়ে যে ক্ষতি আমার হয়েছে, সিগারেট টেনে আর কতটুকু ক্ষতি হবে আমার? রিমি আমার কাছে এসে সিগারেট টান মেরে দিল, তারপর তার নরম দুই হাতে আমার গাল স্পর্শ করে আলতো করে ধরল। তোমার কি মনে হয়, তুমি কি মনে করেছো? তোমার থেকে 7 দিন দূরে থেকে আমি খুব আরামে ছিলাম, তাই না? তোমার কথা ভেবে প্রতিটা মুহূর্ত কান্না করেছি। রাতে ঠিকঠাক মতো ঘুম হয়নি, কারণ তোমার বুকে মাথা রাখিনি বলে। ঠিক মতো খাওয়া দাওয়া করিনি, তুমি আমাকে খাইয়ে দাওনি বলে।
তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। তুমি আমার প্রতিটা শিরায় শিরায় মিশে আছো। সেই দিন তোমাকে চর মেরে তোমার থেকে বেশি কষ্ট পেয়েছি আমি। আর ওই মেয়েটা যেভাবে পিক তুলেছে আমি সত্যিই ভেবে নিয়েছিলাম, আর তোমাকে এতগুলো কথা শুনিয়েছিলাম, কারণ তোমাকে ভালোবাসি। তোমার সাথে অন্য কোনো মেয়েকে কিভাবে সহ্য করি বলো? প্রিয় মানুষটার ভাগ কেউ দিতে চায় না, যে তাহলে আমি কেন দিব? আর তুমি আমাকে মাফ করে দাও, আমি যে সহ্য করতে পারছি না। তোমাকে তো অনেক আগে মাফ করে দিয়েছি, না হলে তুমি এতক্ষণ এখানে থাকতে না, তুমি তোমাদের বাড়িতেই থাকতে। আমার ভিতরে ভালোবাসাটা একদম শেষ হয়ে গেছে। কারোর প্রতি আমার এখন আর ফিলিংস হয় না, কারণ কিছু প্রিয় মানুষের অবহেলাটা এতটাই হয়েছে। আমার এই মনটা কারোর ওপর মায়া জন্মাতে ভয় করে, ভীষণ ভয় হয়। তাই বলে তুমি আমার সাথে ঠিকঠাক মতো কথা বলছো না কেন? তোমার সাথে কথা না বলে থাকতে ভীষণ কষ্ট হচ্ছে। তুমি এখন আমার সাথে রুমে যাবা, কোনো সিগারেট খাওয়া চলবে না। তুমি যাও, গিয়ে শুয়ে পড়ো, আমার দেরি হবে ঘুমোতে। আমি কোনো কথা শুনবো না, তুমি এখন যাবে আমার সাথে। তারপর নিচে নেমে আসলাম। রুমে গিয়ে আমি বিছানায় এক পাশে বালিশ নিয়ে অন্যদিকে মুখ করে শুয়ে পড়লাম। কি ব্যাপার, ওইদিকে মুখ করে শুলে কেন? এমনি, ভালো লাগছে না, তুমি ঘুমাও। ওই কুত্তা, তোকে তুই জানিস না তোর বুকে মাথা না রাখলে আমার ঘুম হয় না? আর এই কয়টা দিন তোর কাছে আসতে দিসনি, এখন তুই আমাকে কাছে টেনে নিবি, একদম আপন করে নিবি। আমি তোর দেওয়া সুখ পেতে চাই। তাই বলে রিমি আমার বুকের উপর উঠে গালে মুখে কপালে কিস করতে লাগলো। আমি রিমিকে সরিয়ে দিলাম। রিমি আবার আমাকে কিস করতে লাগলো। ঠাস ঠাস করে এবার রিমিকে দুইটা চর মারলাম। একটা চরিত্রহীন ছেলের চাহিদা তোর এখন লজ্জা করছে না? আমাকে টাচ করতেও নাকি তোর ঘৃণা হয়? তাহলে কেন আমার মতো ছেলের চাহিদা মেটাতে আসছিস? লাগবে না আমার তোর মতো মেয়ের ভালোবাসা, যে তার স্বামীকে চরিত্রহীন কুকুর বলে গালি দেয়। তুই যদি আমাকে সত্যি ভালোবাসতি তাহলে ভালোবাসার মানুষটাকে কোনোদিন হাত তুলতে পারতি না। রিমি গালে হাত দিয়ে ছলছল চোখে তাকিয়ে আছে। এবার ফুপিয়ে কান্না করে দিল আর বলতে লাগলো, প্লিজ এমন কথা বলো না, তোমায় আমি অনেক ভালোবাসি। তখন তোমাকে ওই মেয়ের সাথে ওইভাবে দেখে সত্যি আমি পাগল হয়ে গেছিলাম। তোমাকে হারানোর তীব্র ভয় কাজ করছিল, তাই তখন ওইভাবে বলেছিলাম। আমি পুরনো কিছু কথা শুনতে চাইছি না, আর তোমাকে মাফও করে দিয়েছি। সেই জন্য তো তুমি এ বাড়িতে থাকতে পারছো, স্বামীর সাথে এক রুমে এক বিছানায় থাকতে পারছো। আবার কি চাই তোমার? তুমি আমার সাথে যেমন ব্যবহার করছো, আমাকে অবহেলা করছো, এটা কোনো স্বামী ব্যবহার করতে পারে না। আমার সাথে ঠিকমতো কথা বলছো না, আমাকে ভালোবাসছো না, এইভাবে স্বামী স্ত্রী থাকে না। আর সামান্য একটা ভুলের কারণে তুমি আমার সাথে যে ব্যবহারটা করেছো তার কি হবে? কোনোদিন শুনেছো স্ত্রী কোনোদিন স্বামীকে থাপ্পড় মারছে? আর ভালোবাসা, যত বেশি ভালোবাসি সে আমাকে কষ্ট দেয়, অবহেলা করে। তাই ভালোবাসা বলতে আমার মধ্যে আর কিছুই নেই। এখন চুপচাপ ঘুমাবে, না হলে আমার সন্তানের সমস্যা হতে পারে। তুমি সন্তানের কথাই ভাবলে, সন্তানের মায়ের কথা একবারও ভাবলে না। আমার ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়লাম। অন্যদিকে ঘুরে ঘুমিয়ে পড়লাম। আর রিমি বিছানায় বসে বসে কাঁদতে লাগলো। মাঝরাতে হঠাৎ করে ঘুম ভেঙে দেখি রিমি বিছানায় নেই। বেলকনিতে তাকিয়ে দেখি রিমি দাঁড়িয়ে আছে। আমি আস্তে আস্তে রিমির পিছনে গিয়ে দাঁড়ালাম। দেখি রিমি ফুপি ফুপি কান্না করছে। আমি রিমির কাঁধে হাত রাখলাম। রিমি পিছনে করে দেখে আমি দাঁড়িয়ে আছি। রিমির চোখে পানি চিকচিক করছে। রিমি আমাকে দেখে সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো আর বলতে লাগলো, আমি আর পারছি না মেহেদি, আর কষ্ট সহ্য করতে পারছি না। খুব কষ্ট হচ্ছে আমার তোমার ভালোবাসা ছাড়া। তুমি আমাকে কষ্ট না দিয়ে আমাকে এইভাবে মেরে ফেলো, অন্তত তোমার অবহেলা থেকে তো রেহাই পাবো। আমি কোনো কথা না বলে রিমির মাথায় আলতো করে হাত রাখলাম। রিমি আমার ছোঁয়া পেয়ে আরও শক্ত করে জড়িয়ে ধরলো। চলো ঘুমাবে, রাত জাগলে ক্ষতি হবে তোমার। তাই বলে রিমিকে নিয়ে আসলাম বিছানায়। তারপর রিমিকে শুয়ে দিয়ে আমি অন্য পাশে শুয়ে পড়লাম। রিমির থেকে এক হাত দূরে শুয়ে আছি। রিমি কোনো কথা না বলে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমি ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু রিমি শক্ত করেই জড়িয়ে ধরে আছে। আমি আর ছাড়ানোর চেষ্টা করলাম না। আমার ও রাতে ঠিকমতো ঘুম আসে না। অনেক দিন পরে রিমিকে জড়িয়ে ধরে শুলাম। অনেক ভালো লাগছে আমার। দেখি রিমি আমার বুকে নাক দিয়ে সুরসুরি দিচ্ছে। এমনভাবে কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠে দেখি আমি রিমির বুকে মাথা দিয়ে রিমিকে জড়িয়ে ধরে শুয়ে আছি। তারপর উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। বিকেলের সময় দেখি মা ফোন দিয়েছে। আমি ফোন রিসিভ করলাম। বাবা মেহেদি, তুই একবার তাড়াতাড়ি বাসায় আয়, বৌমার শরীর ভালো না, মাথা ঘুরে পড়ে গেছে, তাড়াতাড়ি ডাক্তার নিয়ে বাসায় আয়। মায়ের কথা শুনে ভীষণ ভয় হতে লাগলো। রিমির কোনো ক্ষতি হলো না তো? তারপর তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করে ডাক্তারকে নিয়ে
বাসাতে চলে আসলাম। দেখি রিমি বিছানায় অজ্ঞান হয়ে শুয়ে আছে, আর মা রিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ডাক্তার রিমিকে দেখতে শুরু করলো। ডাক্তার, কি হয়েছে রিমির? ঠিক আছে তো রিমি? ভয়ের কোনো কারণ নেই। ঠিকমতো খাওয়া দাওয়া করে না, ঠিকমতো ঘুমায় না, আর সব সময় কোন বিষয় নিয়ে চিন্তা করে। এই জন্য শরীর দুর্বল হয়ে গেছে আর অজ্ঞান হয়ে গেছে। কিছু ওষুধ লিখে দিচ্ছি, সেগুলো নিয়মিত খাওয়াবেন। আর হ্যাঁ, প্রেগনেন্ট অবস্থায় এমনভাবে শরীরে যন্ত্রণা নিলে পরে বাচ্চা মা দুজনেই সমস্যা হতে পারে। একটু দেখে শুনে রাখবেন। আমি এখন আসি। ডাক্তার চলে গেল, আর একটু পর মাও চলে গেল। আমি গিয়ে রিমির মাথার কাছে বসলাম। রিমির মাথাটা তুলে আমার কোলের উপর রাখলাম। কপালে একটা কিস করে মাথায় হাত বোলাতে লাগলাম। পাগলি, এই কদিনে অনেক শুকিয়ে গেছে। আর অবহেলা করবো না পাগলিটাকে, নইলে আমার সামান্য অভিমানের জন্য আমার পাগলিটাকে, আমার সন্তানকে হারাতে চাই না। রিমি আস্তে আস্তে চোখ খুলে দেখে আমি তাকে কোলের উপর নিয়ে বসে আছি। রিমি আমাকে দেখে কান্না শুরু করে দিল। আমি রিমির চোখের পানি মুছে দিয়ে বললাম, হাই, কান্না করো না, আমি তো আছি তোমার পাশে। রিমি এভাবে কান্না করেই যাচ্ছে। আমাকে একটু তোমার বুকে নেবে? এই বুকটা তো শুধু তোমারই, তোমার যখন খুশি তখন বুকে মাথা রাখবে, এতে বলার কি আছে? রিমি এবার কান্না করে আমার বুকে মাথা রাখলো। কিছুক্ষণ পর রিমিকে বিছানায় রেখেই নিচে চলে গেলাম খাবার আনতে। তারপর পাগলিটাকে নিজের হাতে খাইয়ে দিলাম। পাগলিটা মনের আনন্দে খেতে লাগলো, মনে হচ্ছে কতদিন পর তৃপ্তি করে খাবার খাচ্ছে। রাতে ঘুমানোর সময় রিমিকে বুকে জড়িয়ে শুয়ে পড়লাম। তুমি আর কোনোদিন আমাকে সন্দেহ করবে বলো? যদি সন্দেহ হয় আমাকে সোজাসুজি প্রশ্ন করবে। যদি আরেকবার উল্টাপাল্টা কিছু করো তাহলে সবাইকে রেখে আমি চলে যাব। না, আর কোনো দিন তোমাকে সন্দেহ করব না, কারণ আমার বরটা যে অনেক ভালো, সুইট। তারপর দুজনে ঘুমিয়ে পড়লাম। এভাবে দেখতে দেখতে রিমির ডেলিভারির সময় চলে আসলো। এই কয়টা মাস রিমির সাথে কোনোদিন কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়নি। পাগলিটাকে খুব ভালোবেসেছি, অনেক যত্ন আর কেয়ারও করেছি, যেন কোনো প্রকার সমস্যা না হয়। আজ রিমিকে হাসপাতালে ভর্তি করালাম। বিকেলে রিমি ডেলিভারি হবে, মানে সিজার করা হবে। 2 ঘন্টা পর ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তার বলল আমার মেয়ে হয়েছে, আর মা মেয়ে দুজনেই সুস্থ আছে। তারপর আমি রিমির সাথে দেখা করতে কেবিনে গেলাম। দেখি রিমির চোখ বুজে শুয়ে আছে। আমি গিয়ে রিমির হাতটা আমার হাতের মধ্যে নিলাম, শক্ত করে ধরলাম, আর কপালে একটা চুমু খেলাম। দেখি রিমি আমার দিকে তাকিয়ে আছে। আম্মু আমার মেয়েকে আমার কাছে দিল। আমি রিমির পাশে শুয়ে দিলাম। আমি বলেছিলাম না আমাদের জিনাত আসবে, দেখলে তো আমার কথাই সত্যি হলো। পরের বার দেখো, ঠিক আমাদের ছেলে হবে। কি, তুমি আবার বাচ্চা নেবে? তাহলে তো আমাকে আবার পরিশ্রম করতে হবে, অনেক ঘামও চড়াতে হবে। যা দুষ্টু, আমার বুঝি লজ্জা করে না? তারপর আমি জিনাতের কপালে একটা চুমু খেয়ে রিমির সাথে অনেকটা সময় কাটাতে লাগলাম। কিছুদিন পর রিমিকে ডাক্তার রিলিজ করে দিল। রিমি এখন পুরোপুরি সুস্থ। রাতে ঘুমানোর সময় আমি এক পাশে আর রিমি অন্য পাশে, আর জিনাত মাঝখানে শুয়ে আছে। একটু পর দেখে রিমি জিনাতকে এক পাশে শুয়ে দিল, আর রিমি মাঝখানে চলে আসলো। এটা কি হলো? তুমি মাঝখানে কেন আসলে? আমি চাই না তোমার আমার মাঝে কেউ আসুক। আরে ও তো আমাদের মেয়ে, তুমি আমাদের মেয়েকেও হিংসা করবে? আমি কিছু শুনতে চাই না, তোমার ভালোবাসার ভাগ আমি কাউকে দিতে পারবো না। তাই বলে রিমি আমাকে শক্ত করে জোরে ধরে ঘুমিয়ে পড়ল। আর এই সাথেই শেষ হলো একটা অবহেলার ভালোবাসার গল্প। তো গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেমন যেন সাবস্ক্রাইব কম হচ্ছে। তো গল্প তো দেখছি অনেকেই শুনছে, কিন্তু সাবস্ক্রাইব কোথায় গেল? সাবস্ক্রাইব বাড়ছে না কেন? তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর যারা অলরেডি করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো পরবর্তী গল্পের জন্য তৈরি থেকো। আল্লাহ হাফেজ।